সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার অপরচুনিটিস ফর সিইসি গ্রাজুয়েটস ইন পাওয়ার সেক্টর অফ বাংলাদেশ। বাংলাদেশের পাওয়ার সেক্টরে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের ক্যারিয়ার অপরচুনিটি কতটা সেটার উপরে গ্রুপ ডিসকাশন সেশনে আজ 5ই সেপ্টেম্বর দুপুর 3:00 থেকে আমরা শুরু করেছি। এই সেশনটি শুধুমাত্র যারা সিইসি গ্রাজুয়েট এবং যারা আন্ডারগ্রাড লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য। তো আমার পরিচয়, আমি সৈয়দ মীর তালহা জুবায়েদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি পদে কর্মরত আছি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। এটি মূলত একটি গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, যেটাকে আমরা বলতেছি যে অ্যান এন্টারপ্রাইজ অফ দি গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকারের একটি সরকারি কোম্পানি যেটি মূলত ঢাকার একটা বিরাট অংশে পাওয়ার ডিস্ট্রিবিউশনের সাথে সম্পর্কিত। সো বাংলাদেশের যে পাওয়ার সেক্টর আমরা যদি দেখি, বাংলাদেশের পাওয়ার সেক্টরটা খুব দ্রুত বুমিং করছে। 2021 সালে আমাদের পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে 24,000 মেগাওয়াট, এবং এখন যেটা আছে 2030 সালে এই 24,000 মেগাওয়াট থেকে পাওয়ার জেনারেশন বা বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ হবে প্রায় অলমোস্ট 40,000 মেগাওয়াট। তো এই যে 24,000 থেকে যখন 40,000 মেগাওয়াটে উঠছে, আলটিমেটলি 24,000 মেগাওয়াট বিদ্যুৎ জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের সাথে যে পরিমাণ ম্যান পাওয়ার যুক্ত আছে, 40,000 মেগাওয়াট বিদ্যুতের জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু এর অন্তত 1.5 গুণ কিংবা দ্বিগুণ জনবল লাগবে। তার মানে এখন যে এমপ্লয়ি কাজ করতেছে, ধরা যাক যদি 20,000 এমপ্লয়ি কাজ করে, তাহলে 24,000 মেগাওয়াটের জন্য যদি 24,000 এমপ্লয়ি কাজ করে, তাহলে 40,000 মেগাওয়াট বিদ্যুতের সাথে কিন্তু আমাদের 40,000 এমপ্লয়ি লাগবে। এবং যত তথ্য প্রযুক্তি অ্যাডভান্স হচ্ছে, আমাদের কিন্তু পাওয়ার সেক্টরটা কিন্তু আইসিটি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গাটায় একটা বুমিং সেক্টর বা আমরা বলতে পারি আইসিটি সেক্টর, এবং সেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ওয়েব বেসড অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সেখানে প্রতিনিয়ত জায়গা দখল করে নিচ্ছে। এবং আমাদের যে স্মার্ট মিটারিং, অর্থাৎ আমাদের যে মিটারগুলো আগে ছিল অ্যানালগ মিটার, সেটা এখন ডিজিটাল মিটার বা স্মার্ট মিটার হচ্ছে। এবং এই যে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহক তাদের ব্যবহার মানে ইউজেস ডেটাগুলো নিয়ে, যে তারা কি পরিমাণ ডেটা ইউজ করছে, কখন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বেশি বিদ্যুৎ ব্যবহার করে, এরকম প্রচুর তথ্য অ্যানালাইসিসের প্রয়োজন হয় বিভিন্ন ডিসিশন মেকিং অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যানিংয়ের জন্য। এইটাকে আমরা বলছি ডেটা মাইনিং করা, এবং ডেটা সায়েন্সের একটা বিশাল সেক্টর কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটাও কিন্তু আমাদের আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা মাইনিং এবং ডেটা সায়েন্সের কাজ, এবং সেই জায়গাটায় কিন্তু কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের একটা বিশাল ভূমিকা আছে। তো বাংলাদেশের যে পাওয়ার তৈরি, বিদ্যুৎ উৎপাদনের সাথে মোটামুটিভাবে 9টা কোম্পানি বা সরকারি সংস্থা জড়িত আছে, এবং বিদ্যুৎ ট্রান্সমিশন করে একটা কোম্পানি, যেটাকে আমরা বলি পাওয়ার গ্রিড, ন্যাশনাল গ্রিড মেইনটেন্যান্স করে পিজিসিবি, যেটাকে আমরা বলছি পাওয়ার গ্রিড কোম্পানি বা বাংলাদেশ। এবং ডিস্ট্রিবিউশন ইউটিলিটি রয়েছে 6টা, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো রাজশাহী বা উত্তরাঞ্চলে, এবং খুলনা অঞ্চলের WZPDCL সহ এরকম বেশ কিছু। আমরা পুরো পাওয়ার সেক্টরটাকে আমরা আসলে 3টা পার্টে দেখাই। একটা হচ্ছে জেনারেশন, যেখানে প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হবে, প্ল্যান্ট থেকে সেটাকে আবার আমাদেরকে হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন করে আমাদেরকে নিয়ে যেতে হবে বিভিন্ন সাবস্টেশনে, সেখান থেকে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে। এবং এই ধাপগুলোতে আমরা বলি যে একদম গ্রাহক লেভেলে পৌঁছায় হচ্ছে ডিস্ট্রিবিউশন লেভেলে। তো এই ডিস্ট্রিবিউশনের সাথে কিন্তু আমাদের প্রচুর প্রতিষ্ঠান জড়িত। ট্রান্সমিশনের শুধু একটাই, সেটা হলো পিজিসিবি। বিদ্যুৎ উৎপাদন অনেকগুলো কোম্পানি রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এইখানে আমাদের জেনারেশনটা মানে বিদ্যুৎ উৎপাদন কারা কারা করছে, পিডিবি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি যেটাকে বলি ইজিসিবি, আশুগঞ্জের পাওয়ার স্টেশন কোম্পানি রয়েছে যেটিকে আমরা বলি এপিএসসিএল। এছাড়া আছে বলছিলাম জেনারেশনে আমাদের ইজিসিবি, এপিএসসিএল, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এনডব্লিউপিজিসিএল, আরপিসিএল, সিপিজিসিবিএল, বিআর পাওয়ার জেনারেশন, বিআইএফসিপিএল এবং বিসিএফপিসিএল, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেটা নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল। এই যে 9টা রয়েছে বা 10টা পার্ট রয়েছে আমাদের জেনারেশনে। তো এনপিসিবিএল এখনও জেনারেশনে যায়নি বলে আমরা এটাকে 9টা ইউটিলিটি দেখাচ্ছি। ট্রান্সমিশনে শুধুমাত্র পাওয়ার গ্রিড যেটা পিজিসিবি, এরপরে ডিস্ট্রিবিউশন ইউটিলিটি পিডিবি আমাদের বিদ্যুৎ সরবরাহ করে, ঢাকাতে ডিপিডিসি, এদিকে বাংলাদেশের গ্রামাঞ্চলে হচ্ছে আরইবি, WZPDCL যেটা খুলনা অঞ্চলে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকার আরেকটা অংশ থাকে ডেস্কোতে যেটাকে বলছি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি, এবং আমাদের রাজশাহী এলাকায় রয়েছে নেস্কো। তোমরা দেখবে যে নেস্কোর একটা রিসেন্ট সার্কুলার হয়েছে, সেখানে কিন্তু
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেজিগনেশনে 10 জন কম্পিউটার প্রকৌশলী নিয়োগ হবে। এছাড়াও রয়েছে 80টা বা 84টা পল্লী বিদ্যুৎ সমিতি, এগুলো সবই বাংলাদেশের যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা আরইবি আছে সেটির আন্ডারে। তো এই হলো ডিস্ট্রিবিউশন কোম্পানি, এবং এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের কম্পিউটার প্রকৌশলীদের জবের মূল সেক্টর। কারণ আমরা যদি দেখি পিজিসিবিতে খুব কম লোক লাগে, আইসিটি সেক্টরের খুব কম নিয়োগ, জেনারেশনেও খুব কম দরকার হয়, কিন্তু আলটিমেটলি ডিস্ট্রিবিউশনেই হচ্ছে আমাদের ক্যারিয়ার গড়ার একটা বিশাল সুযোগ এখনও আছে, এবং এক্সপান্ড হচ্ছে এত বিশাল আকারে যেটা বাইরে থেকে আসলে বোঝা যাবে না যে পাওয়ার সেক্টরে আমাদের সিএসসি গ্রাজুয়েটদের কী পরিমাণ জব আছে। তো আমাদের সিএসসি গ্রাজুয়েটদের যে জবগুলো হয়, আমাদের ডেজিগনেশনগুলো হয়, কিছু আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে, কিছু আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে, কিছু আছে অ্যাসিস্ট্যান্ট জিএম পদে বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এই ধরনের ডেজিগনেশনগুলো দেওয়া থাকে। পিজিসিবিতে, ডেস্কোতে এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এগুলোতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেজিগনেশন দেয়। অন্যান্য ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যেটা আমরা পল্লী বিদ্যুৎ সমিতি বা রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড তারা এজিএম আইটি বলে। এছাড়া ডিপিডিসি এবং নেস্কোতে অনেক সময় বলে, নেস্কোতেই বেসিক্যালি বলে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমআইএস অ্যান্ড আইসিটি, এই ডেজিগনেশনগুলো দেয়। অর্থাৎ এগুলো সবই তাদের নিজস্ব বেতন কাঠামো সপ্তম গ্রেডের। এছাড়া নিচের যেগুলো আছে সেগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, এবং সেগুলো হচ্ছে 8ম গ্রেডের। এইখানে আমরা কিছু সার্কুলার দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, ডেজিগনেশনটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি আর এমআইএস। 52,000 টাকা হচ্ছে বেসিক স্যালারি। তোমরা যে কোনো স্যালারি যখন পাবে তখন এটার সাথে 1.8 গুণ দিলে তোমরা সর্বসাকুল্যে টোটাল কত স্যালারি আসবে সেটা মোটামুটিভাবে পেয়ে যাবে। এক্স্যাক্টলি 1.8 বা 1.82, তাতেই তোমরা গ্রস স্যালারিটা পাওয়া, যে অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে কত পাবে। 52,000-এর সাথে 1.82 কিংবা 1.8 দিয়ে গুণ করলে তোমরা পাবে। দেখো আশুগঞ্জ পাওয়ার স্টেশন এগুলো হলো জেনারেশন। তো জেনারেশন যেটা তোমার নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কিংবা আশুগঞ্জ পাওয়ার জেনারেশন, এগুলো সবই আসলে তোমার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে বিধায় এগুলোর বেসিক বেতন হচ্ছে 52,000 টাকা। বেসিক স্যালারির সাথে তোমার 60% বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইলের বিল, তারপরে বিদ্যুতের ভাতা, এরকম অনেক ভাতা বোনাস মিলায়ে তোমার লক্ষ টাকা ছাড়াই যায়। এবং তুমি খেয়াল করে দেখো এখানে যোগ্যতা হিসেবে চেয়েছে শুধুমাত্র স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি কিংবা আইটি গ্রাজুয়েট, স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। এখানে দেখো অ্যাটলিস্ট বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তোমরা সেই যোগ্যতাধারী, অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি থাকলে তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তোমরা আবেদন করতে পারবা। পদ সংখ্যা এখানে দেখো 4টা মানেও কিন্তু বিশাল। তুমি খেয়াল করে দেখো ইলেকট্রিক, মানে যেহেতু এটা পাওয়ার স্টেশন সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাত্র 10টা পোস্ট, মেকানিক্যালের 10টা, সেই তুলনায় সিএসসি 4টা মানে নিশ্চয়ই একেবারে কম নয়। যেহেতু পাওয়ার স্টেশন বিদ্যুৎ তৈরি করছে সেখানে তো বিদ্যুতের প্রকৌশলী বেশি লাগার কথা, তাহলে সেই তুলনায় দেখো যে বিদ্যুৎ প্রকৌশলী যা লাগছে তার প্রায় অর্ধেক সংখ্যক লাগছে আইসিটি গ্রাজুয়েট। তার মানে একেবারে কিন্তু কম না, যে স্বাভাবিকভাবে আমরা পাওয়ার সেক্টরের জবের কথা ভাবি না, যে আমরা তো কম্পিউটার সায়েন্স পড়ছি, আমরা বিদ্যুৎ সেক্টরে কী করবো। কিন্তু দেখো তুলনামূলকভাবে এখানে তোমরা যদি দেখো দেখতেই পাচ্ছ যে একটা মোটা নিয়োগ। আচ্ছা, তোমরা এখানে দেখো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি, সেটার সার্কুলার দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি, নাম্বার অফ পোস্ট 10। এদের বেসিক স্যালারি 39,000, বেসিক স্যালারির সাথে 60% হচ্ছে বাড়ি ভাড়া, তার সাথে যাতায়াত ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা মিলে তোমার মোটা বেতনের স্যালারি। এখানে দেখো নেস্কোর সার্কুলার, সেখানেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি, এবং দেখো শিক্ষাগত যোগ্যতা বলছে অ্যাটলিস্ট গ্রাজুয়েট ইন সিএসসি। গ্রাজুয়েট বলা হচ্ছে মানে ব্যাচেলর ডিগ্রিধারী হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। নেস্কোতেও একটা বিশাল সার্কুলার দিয়েছে সম্প্রতি। এখানে দেখো ডেস্কোর সার্কুলার, এটা ঢাকা পাওয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কোর সার্কুলারটা তোমরা দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে। দেখো প্রথমটা একদম টপ মোস্ট লেভেলে দেখো ট্রিপলি অথবা মেকানিক্যাল, এই দুইটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থেকে মাত্র 22টা। সেখানে শুধুমাত্র গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, শুধুমাত্র কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েটই নিবে 14টা। খেয়াল করে দেখো যে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে মাত্র 22টা, সেখানে দুইটা ব্রাঞ্চ থেকে 22টা, তার মানে ধরে নাও 11, সেখানে সিএসসিতে 14টা। তার মানে খেয়াল করো এটা তো ইলেকট্রিক্যাল কোম্পানি বা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি, সেখানে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট না নিয়ে কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েটের পরিমাণটা বাড়ছে। এবং এই কম্পারিজন থেকে তোমরা বুঝতে পারবে যে এখন 2021-এ এই অবস্থা, 2025 সালে তাহলে কী অবস্থা হবে। তখন ডেস্কো বলো, নেস্কো বলো, WZPDCL কিংবা ডিপিডিসি, সবখানেই আসলে ডিস্ট্রিবিউশন যতগুলো কোম্পানি বা ইউটিলিটি আছে তাদের কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট লাগবে প্রচুর। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে সেখানে সব কিছু অটোমেটেড হচ্ছে, সফটওয়্যার বেসড হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে ইমপ্লিমেন্ট করছে, ডেটা সায়েন্স সেখানে ব্যবহার করছে, এবং প্রচুর পরিমাণ কাজ সেখানে তৈরি হচ্ছে যেগুলো কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট ছাড়া সম্ভব নয়। ডান পাশে দেখো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পাডিকো, যেটিকে আমরা বলি, এটা খুলনাতে।
তুমি যদি খুলনাতে চাকরি করতে চাও আজীবন খুলনাতেই পোস্টিং থাকবে। ওজো পার্টিকোতে তুমি যদি যোগ দাও, ডেস্কো কিংবা ডিপিডিসিতে তুমি যদি চাকরি করো আজীবন তুমি ঢাকায় থাকতে পারবা, কোনো ট্রান্সফার নাই। ট্রান্সফার আছে কিন্তু সবগুলো অফিসই তো ঢাকার মধ্যে, ফলে আলটিমেটলি ট্রান্সফার হলেও তুমি ঢাকার এক এলাকা থেকে অন্য এলাকায় তুমি ট্রান্সফার হচ্ছে। ফলে এই যে একদম অন্যান্য সেক্টরের সরকারি চাকরিতে কি হয়, 3 বছর পর পর তোমাকে এক জায়গা থেকে পাঠিয়ে দিবে আরেক জায়গায়, এক জেলা থেকে মালপত্র নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তোমার দৌড়াতে হবে আরেক জায়গায়, তোমার সন্তানকে ভর্তি করতে হবে আরেকটি স্কুলে। তো এইগুলো খুব জটিলতা, এবং বাচ্চার 3 বছর পর পর স্কুল বদল করা, সব কিছু বাসা বদল, স্কুল বদল, ফার্নিচার নিয়ে যাওয়া, এগুলো খুবই প্যারাদায়ক। সেই হিসেবে তোমার ইউটিলিটি কোম্পানির সুবিধা হলো, তোমার নেস্কোর কথা যদি বলি, তোমরা বগুড়াতেই পোস্টিং নিতে পারবা, তোমার রংপুর দিনাজপুর এই উত্তরাঞ্চলের বিদ্যুৎ সাপ্লাইটা করে হচ্ছে নেস্কো। ফলে তুমি যদি নেস্কোতে চাকরি করো আজীবন তুমি উত্তরাঞ্চলে থাকতে পারবে। ফলে তুমি আসলে কোথায় থাকতে চাও সেটার উপরে তুমি কিন্তু টার্গেট করে একটা পার্টিকুলার কোম্পানির জন্য তুমি কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারো। তোমরা একটু লক্ষ্য করবে, যদি দেখো ডেস্কোর কথা, সেখানে গ্রেড স্কেল 7 এবং 51,000 টাকা বেসিক, তার সাথে তুমি 1.8 গুণ করলেই টোটাল স্যালারি পেয়ে যাবা। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশনে বেসিক হলো 51,000। এখানে দেখো সহকারী প্রকৌশলী ডেজিগনেশন দেয় WZPDCL, এরাও তোমার ডেস্কোও দেয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তোমার এখানেও 51,000 টাকা বেসিক। শিক্ষাগত যোগ্যতা কি চাইছে একটু লক্ষ্য করো, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হতে হবে। এই জিনিসটা, আরেকটা জিনিস হচ্ছে দেখো 4-এর স্কেলে ন্যূনতম 3 থাকতে হবে। তার মানে তোমার যদি CGPA 3.00 নিচে হয় তোমার বিএসসিতে, তুমি ওজো পার্টিকো কিংবা তোমার ডিপিডিসিতে অ্যাপ্লাই করতে পারবে না। ডেস্কোতে যেটা করে সেটা হচ্ছে 2.5 অ্যালাউ করে। ডেস্কোতে তুমি 2.5 যদি পাও 4-এর স্কেলে তোমার বিএসসিতে, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। এটা একটা ব্যাপার। কিন্তু মনে রাখবা যে পাওয়ার সেক্টরে আসতে গেলে তোমার জিপিএ 3.00 থাকতে হবে। কিছু কোম্পানি কম নিচ্ছে, যেমন আরআই নিচ্ছে, ডেস্কো, নেস্কোতেও নিচ্ছে, কিন্তু ওজো পার্টিকো কিন্তু 3-এর নিচে নিবে না। তো অধিকাংশ ক্ষেত্রে ডিপিডিসিও নিবে না। তোমরা দেখো এটা হলো পিজিসিবি দেখো ওদের ডেজিগনেশনটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে লক্ষ্য করো পিজিসিবি যেহেতু ট্রান্সমিশন মানে বিদ্যুৎ ট্রান্সমিশন করে পাওয়ার প্ল্যান্ট থেকে এই কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কাছে যাবে, সে কারণে এখানে তোমার কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট খুব বেশি দরকার পড়ে না। এখানে কম্পারেটিভলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশি লাগে। এই জন্য দেখো 43টা ট্রিপলি ইঞ্জিনিয়ার আর সিএস ইঞ্জিনিয়ার মাত্র 2টা। তাহলে পিজিসিবি আমাদের জন্য খুব একটা ভালো টার্গেট নয়, কারণ বিদ্যুৎ জেনারেশন এবং বিদ্যুৎ ট্রান্সমিশন এই দুটাতে আমাদের খুব একটা ভালো ক্যারিয়ার নেই, বা খুব বেশি সংখ্যক ক্যারিয়ার নেই। কিন্তু যেটা ডিস্ট্রিবিউশন মানে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে, তার মানে পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি করবে, সেই বিদ্যুৎগুলো তোমার 3 ফেজ যে তার দিয়ে ওভারহেড কেবল দিয়ে সেগুলোকে ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে আবার বিক্রি করবে, ডিস্ট্রিবিউশন কোম্পানি আবার সেগুলোকে বাসা বাড়িতে বিক্রি করবে। এই যে ডিস্ট্রিবিউশন লেভেল লাস্টেরটা, এটাতে হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের প্রচুর চাকরি। যেমন তুমি দেখো পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যেটা রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা আরইবি, সেটার দেখো ডেজিগনেশন হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার মানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আইটি। পোস্টের সংখ্যাটা খেয়াল করো 73টা। শুধু একটা জিনিস খেয়াল করে দেখো, উপরে দেখো যে এটা হলো তোমার ট্রিপলিদের জন্য। তোমরা যদি দেখো এবং আলটিমেটলি আচ্ছা খেয়াল করো, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার O&M E&C, এখানে 23টা পোস্ট আছে। সেখানেও দেখো ট্রিপলি অ্যাপ্লিকেশন করতে পারছে, সেখানেও কিন্তু কম্পিউটার সায়েন্সের অপশনটা রেখে দিছে। তার মানে কি, তোমার এই 23টা পোস্ট, এই 73টা পোস্ট, এই 96টা পোস্টে সিএসসিরা অ্যাপ্লাই করতে পারবে। এবং স্যালারির বেসিক দেখো একদম তোমার যখন ট্রেনিং চলবে, ট্রেনিং চলাকালীন তোমার বেসিক স্যালারি হচ্ছে 41,800। আমি বলেছি যে তোমাকে বেসিক থেকে মূল টোটাল বেতনটা যদি বের করতে চাও তাহলে 1.8 দিয়ে গুণ করবা, কিংবা 1.6 দিয়ে গুণ করবা, 1.7 দিয়ে গুণ করবা, তাহলে তুমি পেয়ে যাবা। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডিসকাশন করছি আর কি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সেখানে দেখো সহকারী জেনারেল ম্যানেজারের 23টা পোস্ট, সহকারী জেনারেল ম্যানেজার আইটিতে 73টা পোস্ট, এবং এই দুটোতেই কিন্তু দেখো প্রথমটাতে ট্রিপলি গ্রাজুয়েটদের সাথে সাথে অবলিক দিয়ে দেখো কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদেরকে দিয়েছে। আবার যেটা দিছে এটা কিন্তু শুধুই কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের। তাহলে দেখো সেই জায়গাটাই তোমার বুঝতেই পারছো যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটা তো বিদ্যুতের বোর্ড, তাই না? সরকারের বিদ্যুতায়ন মানে যে এটা মূলত পল্লী বিদ্যুৎ সমিতি যেগুলো আছে বাংলাদেশের, সেইগুলোতে তোমার পদায়ন করবে। তো সেখানে দেখো একটা বিশাল 73টা পোস্ট মানে কিন্তু একটা বিশাল সার্কুলার, এবং সেখানেও তোমার সিজিপিএ 3 লাগবে, অ্যাটলিস্ট 4 তোমার যদি স্কেল হয় তাহলে বিএসসি পর্যায়ে, তোমার 3-এর নিচে হলে কিন্তু তুমি তোমার হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে সার্কুলার সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারছো না। এবং সেখানে বেসিক দেখো 43,500 টাকা হচ্ছে তোমার
প্রবেশন পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ড বা শিক্ষানবিশ কাল শেষ হলে তুমি 43,500 টাকা বেসিকে স্যালারি পাবে। এখন 43,500 টাকা বেসিকে 65,000 টাকার মতো স্যালারি আসবে। আর একদম ট্রেনিং চলাকালীন তুমি 41,800 টাকা বেসিক পাবা। তার মানে বেসিক স্যালারি 41,800 হলে তার সাথে তুমি গুণ করো 1.5, তার মানে 60-62,000 টাকা মতো তুমি চাকরিতে জয়েন করে কোনো অভিজ্ঞতা ছাড়া একদম ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে। তোমার 1 বছর হচ্ছে প্রবেশন পিরিয়ড, মানে তোমার প্রশিক্ষণ বা শিক্ষানবিশ কাল চলবে 1 বছর। তাহলে দেখো এই যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে একটা বিশাল সার্কুলার, সেটা তুমি যদি ধরতে চাও তাহলেও কিন্তু তোমাকে হচ্ছে টার্গেট করতে হবে। এটা আমি এই জন্য বলেছি যে দেখো যে আমরা যদি দেখি যে এইটাতে আমরা যেগুলো দিয়েছি সেটা হচ্ছে জেনারেশন কোম্পানি যেগুলো আছে, মানে বিদ্যুৎ তৈরি করবে যারা, পিডিবি, ইজিসিবি, এপিএসসিএল, এনডব্লিউপিজিসিএল, এদের প্রত্যেকেরই দেখো খেয়াল করে শুধুমাত্র যেটা পিডিবি এদের স্যালারিটা কম। তোমরা জানো যে তোমরা যারা বিসিএস ক্যাডার হচ্ছে তারা কিন্তু তোমার নবম গ্রেডে 22,000 বা 23,000 টাকা বেসিকে 35,600 টাকা মতো বেতন পায়। পিডিবিতেও ওই স্কেলটাই দেয়া হয়, একদম যেটা হলো 2015 সালে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের স্যালারি। কিন্তু ইজিসিবিতে বেসিক হচ্ছে 52,000। লক্ষ্য করো বেসিক 22,000 কোথায়, আর ইজিসিবিতে তার 2.5 গুণ স্যালারি। তারপর আশুগঞ্জে 52,000, এনডব্লিউপিজিসিএল এ 52,000, আরপিসিএল, মানে এগুলো সবই হচ্ছে তোমার বিদ্যুৎ উৎপাদন করবে। সো যারা বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এদের প্রত্যেকের বেসিক স্যালারি 52,000 করে। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি যেটা আছে, মানে তোমার রূপপুরের পাওয়ার প্ল্যান্টের, সেটার বেসিক হলো 62,400। তার মানে 1,20,000 বা 25,000 বা 30,000 আসবে, বা মোটামুটি কেটে কুটে বিভিন্ন ভাতা কেটে নেয়, বিভিন্ন ফান্ড কেটে নেয়, সেই বাবদ তুমি 1,15,500। তার মানে খেয়াল করো এই যেগুলো তোমার বিদ্যুৎ জেনারেশন উৎপাদন, তুমি কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু একটা বিএসসি ডিগ্রি লাগবে। সেই বিএসসি ডিগ্রি দিয়ে তুমি 1 লাখ টাকা বেতনের চাকরি পাবা যদি তুমি এই পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোতে কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট হিসেবে জয়েন করো। আবার তোমরা যদি দেখো যে ট্রান্সমিশন, যেটা তোমরা অলরেডি সার্কুলার দেখলে পিজিসিবি, সেটা 50,000 ছিল, এবং সেখানে তুমি যদি দেখো যে 50,000 স্যালারিতে তুমি সর্বসাকুল্যে পাবা 95,000 টাকা মাসিক বেতন। তার মানে তুমি ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে তুমি একেবারে লাখ টাকা বেতন পাচ্ছ। তার মানে বছরে 12 লাখ টাকা। তার মানে কোটিপতি হতে 10 বছর লাগবে, 10 বছরে তুমি 1 কোটি টাকা, 1 কোটি টাকার বেশি উপার্জন করতে পারবা। এখানে দেখো যেগুলো ডেস্কো, ডিপিডিসি, ডাব্লিউজেড পিডিসিএল, নেস্কো, তোমাদের বাড়ির কাছে নেস্কো আছে, সেই নেস্কোরও বেসিক স্যালারি কিন্তু 51,000 টাকা। এবং সর্বসাকুলে দেখা যাচ্ছে যে নেস্কো যেহেতু তোমার রাজশাহীতে, তো এরা 85,000 টাকা তোমাকে দিবে। আর খুলনারটা ওটাও 85,000। কিন্তু যেগুলো ঢাকারগুলো ওই বাড়ি ভাড়ার পরিমাণটা একটু বেশি। যেগুলো ডিপিডিসি বা ডেস্কো এগুলো তো ঢাকার তোমার হচ্ছে বেসিকের 60% হচ্ছে বাড়ি ভাড়া দেয়। ওই কারণে এখানে বাড়ি ভাড়া বেশি হওয়ার কারণে স্যালারিটা বেড়ে যায়। সো দেখো ডিপিডিসি ডেস্কোতে 95,000 টাকা বা আরো বেশি পাবা। তার মানে কি বিশাল স্যালারি। স্যার এখানে কেন জানি দেখতেছি না হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, তারপর হচ্ছে পায়রা যেটা আছে, হ্যাঁ তো এগুলো কেন জানি নাই। এই যে আছে তো এনপিসিবিএল, কোথায় স্যার দেখতে পাচ্ছি না তো। এই যে নিচেই তুমি আমার ইয়ে দেখতে পাচ্ছ, আমার যে হাইলাইটারটা সেটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার পাইছি স্যার। হ্যাঁ এই যে এনপিসিবিএল, এই এনপিসিবিএলটা হচ্ছে তোমার নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি। এখন নিউক্লিয়ার পাওয়ার কোম্পানির আন্ডারে আছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বুঝছো কি? তারপরে তুমি বলছো পায়রা বিদ্যুৎ, যেটা আছে পায়রা বিদ্যুতে আমাদের হচ্ছে ওই যে একজন শিক্ষক আছেন স্যামুয়েল স্যার, তাই না? জি স্যার। হ্যাঁ ওই জন্যই তোমাদের মাথায় পায়রাটা ঘুরছে। তো ওইটাতে একটা পাওয়ার প্ল্যান্ট, কিন্তু ওইটা তো কোনো না কোনো কোম্পানির আন্ডারে, সেটা ধরো বিআরপিজিসিএল এর আন্ডারে। পুরোও তো আমাদের টিচার আছে স্যার। হ্যাঁ সেই জন্যই বলছো, আমি বুঝতে পারছি যে এই মোটামুটিভাবে আমাদের যেগুলো পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো কোম্পানির আন্ডারে। এই জন্য আমরা কোম্পানির নামগুলো লিখছি, পার্টিকুলার প্ল্যান্টের নামগুলো লিখিনি, বুঝছো কি? তো যেটা রূপপুর প্ল্যান্ট সেটা হচ্ছে এনপিসিবিএল এর আন্ডারে, যেটা হচ্ছে পায়রা সেটা হয়তো বিসিএফপিসিএল এর আন্ডারে। তোমরা একটু দেখে নেবে ওটা কোনো না কোনো একটা কোম্পানির আন্ডারে। আমরা সেই কোম্পানিগুলোর নাম লিখেছি। তবে সহজভাবে যদি আমরা বলি সেটা হচ্ছে জেনারেশন, যেটা বিদ্যুৎ উৎপাদন যারা করবে তাদের বেসিক স্যালারিগুলো খুব হাই। নিউক্লিয়ারে যেটা করছে সেটা হলো ওদের বেসিকটা 62,400 দিয়েছে, তার মানে তোমার 1,20,000 কিংবা 1.5 লাখ টাকা আসবে। ওদের আবার নিউক্লিয়ারের আরেকটা ব্যাপার হচ্ছে যে ওদের হলো রেডিয়েশন ভাতা দেয়, সেটার কারণে ওদের স্যালারি আসলে 1.5 লাখ থেকে 1,60,000 হয়ে যাবে যখন কিনা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। কিন্তু এখন ওটা দিচ্ছে না, কারণ এখন তো রেডিয়েশন নাই, ফলে রেডিয়েশন ভাতা পাচ্ছে না। তারপরে বিদ্যুৎ উৎপাদন শুরু না হলে পাওয়ার প্ল্যান্ট ভাতা পাই 25%, সেটা পাবে না, কারণ এখন তো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এই জন্য এখন তোমার 62,400 টাকা বেসিকে 1,15,000 টাকাই স্যালারি পাবে। কিন্তু যখন বিদ্যুৎ উৎপাদন শুরু হবে তখন যেহেতু এখানে তোমার রেডিয়েশনের ব্যাপার আছে, এই জন্য
নিউক্লিয়ার প্ল্যান্টে যারা ইঞ্জিনিয়ার ওদের হচ্ছে তোমার 1.5 লাখ 2 লাখ টাকা স্যালারি চলে আসবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সব কোম্পানির নামই এখানে আছে, খেয়াল করে দেখো আমাদের টার্গেট কোনটা। আসলে আমাদের টার্গেট হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো, যে পিডিবি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, ডেসকো, ডিপিডিসি, WZPDCL, নেসকো এবং পিবিএস। এইটা আমাদের মেইনলি টার্গেট, যে আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য খুব ভালো অপরচুনিটি হচ্ছে এই জায়গাগুলোতে। এবং সেখানে কিন্তু তোমার পিডিবির আন্ডারে চাকরি করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে স্যালারি কম পাবা, ঠিক আছে, ইউজুয়ালি যে স্যালারিটা এটা থেকে চলতে পারবা কিনা আমি জানি না, কিন্তু তোমার হচ্ছে যে এটা তোমার পেনশন সুবিধাটা দিবে, এটা একটা অ্যাডভান্টেজ। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাডভান্টেজ আছে, কিন্তু ডিপিডিসি, ডেস্কো এগুলোতে শুরু থেকেই তোমাকে হাই স্যালারি দিয়ে দিবে, মানে মাস গেলে 1 লাখ টাকা বেতন দিবে, ফলে তোমার অল্প বয়সে তুমি হচ্ছে আর্থিকভাবে সচ্ছল হয়ে যেতে পারবা, এইটা একটা অ্যাডভান্টেজ। এবং এদের বেনিফিট লেভেলটা এত বেশি যে তোমাকে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবা যে মোটামুটিভাবে তোমার কোটিপতি হতে 10 বছরের বেশি লাগবে না। আমরা আসবো সেই আলোচনায়, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কম্পারেটিভলি বিদ্যুৎ সেক্টরের স্যালারি হাই, নর্মাল স্যালারির থেকে প্রায় 2.5 গুণ, এবং জেনারেশন ইউটিলিটিতে তোমার 52,000 আর ডিস্ট্রিবিউশন ইউটিলিটিতে 51,000, কম বেশি আছে, যেমন পিবিএসে 43,500 টাকা বেসিক, এবং বেসিকের সাথে 1.5, 1.6, 1.7 কিংবা 1.8 গুণ করলে তোমরা গ্রস স্যালারিটা পেয়ে যাবা। অনেক ভাতা দেয়, সেই ভাতাগুলো দিয়ে টোটাল স্যালারিটা আসে। তোমরা দেখো যে এখন পর্যন্ত আমাদের সিএসসি গ্রাজুয়েটদের মোটামুটিভাবে বিভিন্ন ইউটিলিটিগুলোতে কি পরিমাণ পোস্ট আছে তোমরা দেখে থাকবে, যেগুলো আমাদের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে আমাদের জেনারেশন ইউটিলিটি, সেখানে পোস্ট কম, রাফলি 10টা, 12টা, 8টা, 6টা, 10টা, 15টা এরকম পোস্ট আছে। কিন্তু ডান পাশে যেগুলো এগুলো তোমার মূলত ডিস্ট্রিবিউশন ইউটিলিটি, এবং সেখানে কিন্তু বিশাল পোস্ট। দেখো পিপিএসে 200 পোস্ট, আরইবিতেও 200, ডিপিডিসিতে 60টা অলরেডি সার্ভিসে আছে, মানে 60টা হচ্ছে সার্ভিস করছে। এবং ডিপিডিসিতে আমি যেহেতু নিজে চাকরি করি, আমাদের জন্য আলাদা একটা বিল্ডিং বানাবে, মানে অলরেডি যেটা বলছিলাম আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি যেহেতু ডিপিডিসিতে আছি, আমি তোমাদেরকে শুধু সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে এখানে একটা টুইন টাওয়ার হচ্ছে ঢাকাতে, এই ডিপিডিসির টুইন টাওয়ার তোমরা গুগলে সার্চ করলেই পাবে। এই টুইন টাওয়ার হচ্ছে শুধুমাত্র ডিপিডিসির জন্য, যারা কিনা তাদের পুরো আইসিটি সেক্টরটাকে তারা হচ্ছে মানে পাওয়ার সেক্টরের জন্য যে আইসিটি ডেভেলপমেন্ট করা লাগবে সেটা তারা অফিসগুলো ওখানে স্থানান্তর করবে। তার মানে বোঝো যে আইসিটিতে এক্সপানশন করার কি প্ল্যান তাদের, যে তারা বড় বড় বিল্ডিং বানাচ্ছে শুধু আইসিটি ডেভেলপমেন্টের জন্য, মানে সফটওয়্যার ডেভেলপ করবে। পাওয়ার সেক্টরের যত ডেটা সেন্টার, তাদের নিজস্ব ডেটা সেন্টার অলরেডি আছে, আমি দেখলাম গতদিন গেলাম অফিসে, তো সেই ডেটা সেন্টারটা ওখানে শিফট করবে। তার মানে বোঝো ডেটা সেন্টারে তোমার এই যে ডেটা সায়েন্স নিয়ে কাজ করা লোকের কি পরিমাণ চাহিদা তৈরি হবে। পাইথন নিয়ে যারা কাজ করবে, তোমার হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে যারা কাজ করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করবে, তাদের কিন্তু বিদ্যুৎ সেক্টরে বিশাল চাহিদা। সো সিএসসি গ্রাজুয়েটদের নর্মাল থিম হচ্ছে সফটওয়্যার ফার্ম, বাট সফটওয়্যার ফার্ম নেই কোথায়, ও বিদ্যুৎ কোম্পানিগুলোতেও সফটওয়্যার লাগছে। সফটওয়্যার ফার্মেই যে চাকরি করতে হবে পিওর সেটা না, তোমরা যে কোনো সেক্টরে গেলেই সেখানেই সফটওয়্যারের কাজ হবে। তো এনিওয়ে, তো যেটা বলছিলাম সেটা হলো যে আমাদের মেইনলি যদি আমরা সিএসসি গ্রাজুয়েটদের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে আমাদের জন্য ডিস্ট্রিবিউশন কোম্পানি বা যেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ইউটিলিটি আছে বা আমাদের টার্গেট করাটা খুব ভালো হবে। এবং সেখানে এখন এক্সিস্টিংই এই পরিমাণ চাকরি করছে, এবং এটা তুমি একবার চিন্তা করে দেখো, আজ থেকে 5 বছর আগে এই প্রতিষ্ঠানগুলোতে এই সংখ্যাটা, যদি আমরা ডিপিডিসি কথা বলি, আজ থেকে 5 বছর আগে ডিপিডিসিতে এমপ্লয়ি ছিল মাত্র ধরো কয়টা, ওখানে তখন 8 থেকে 10 জন চাকরি করতো, সেটা 5 বছর পরে হয়েছে 6 গুণ। তাহলে খেয়াল করো নেক্সট 5 বছর পরে কত গুণ হবে, যে 5 বছর আগে যা ছিল এখন 5 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা তুমি আগামী 5 বছরে কত গুণ বৃদ্ধি পাবে, কমপক্ষে 10 গুণ বাড়াতে হবে, যেভাবে এনহ্যান্স হচ্ছে। এবং আজকে মিটিংয়ে যেটা বললো সেটা হচ্ছে যে আমাদের বসার জায়গা নেই, আমাদের অফিস নাই, তাই কি করবে তারা গভর্নমেন্টকে বলেছে একটা নতুন বিল্ডিং করে দিতে। ওই যে বিল্ডিংটা আছে সেটা পুরাতন বিল্ডিং, সেহেতু পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে একটা বিল্ডিং করে 1-1.5 বছর পরে আমাদেরকে অফিস বুঝাই দিবে। তার মানে আমরা এখন হচ্ছে রোহিঙ্গা, এবং আমাদের কোনো মানে অফিস নাই, কাজ নাই, কিন্তু বেতন আছে, এটুকুই জাস্ট। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে এর মধ্যে আমাদের ট্রেনিং চলবে, আমাদেরকে প্রিপেয়ার করবে ফর বেটার, মানে যেটাকে বলছি স্কিল ডেভেলপ করার জন্য। তো এই 1-1.5 বছরে আমাদের হয়তো সেই ট্রেনিংটা তারা কন্ডাক্ট করবে, যাতে আমাদেরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স নিয়ে তারা কাজ করাতে পারে। তো সেই
জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। সো কীরকম অপরচুনিটি আছে আমরা যদি দেখি, তাহলে আমরা বলছি যে এখন যে অবস্থা আছে তার থেকে 200% এক্সপানশন হবে। তার মানে ধরো এখন 60 জন আছে যদি ডিপিডিসিতে, তাহলে আমরা বলতে পারি যে এটাতে আরও 120 জন নিয়োগ হবে। তার মানে এখন এক্সিস্টিং যা আছে তার থেকে আরও 200% এক্সপানশন হবে, নতুন আইসিটি পোস্ট ক্রিয়েট হবে। ডেস্কোর ক্ষেত্রে সেটা হবে 300%, কারণ ডেস্কোকে পূর্বাচল নামে নতুন একটা যে সিটি হচ্ছে ঢাকাতে, সেই পূর্বাচলটাও ডেস্কোকে দিয়ে দিছে, ফলে ওইখানে নতুন কাস্টমার বাড়বে, ফলে আলটিমেটলি ডেস্কোর কিন্তু 300% এক্সপানশন ঘটবে। তোমাদের রাজশাহীতে নেস্কো আছে, তোমাদের বগুড়াতেও নেস্কো, ফলে নেস্কোর এক্সপানশনটাও 200%। এবং তোমরা রিসেন্টলি সার্কুলার দেখবে সেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটিতেই দিয়েছে তোমার অলমোস্ট 46টা পোস্ট, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে দিচ্ছে 10টা, তার মানে 56টা। তুমি একবার চিন্তা করো, একটা সিঙ্গেল কোম্পানিতে 56টা আইসিটির গ্রাজুয়েট বা হচ্ছে আইসিটি রিলেটেড তোমার পোস্ট দেওয়া, মানে এখন 2021-এ যদি এই অবস্থা হয়, 2023-এ গিয়ে সেটা কত বুমিং করবে। তো খুলনার যেটা WZPDCL সেখানেও 200%, বা এটা অ্যাপ্রক্সিমেট, সে কারণে আমরা হচ্ছে বলতে পারি এটা হচ্ছে অনুমিত। পিডিবি, পিবিএস এগুলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ইউটিলিটি, এবং সেটাতেই কিন্তু মূলত এক্সপানশনটা ঘটবে। তোমরা জানো যে জেনারেশন যেটা বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে কিন্তু খুব বেশি কাজ থাকে না, শুধু মনিটরিং করা যে মানে যে সিস্টেমগুলো আছে অটোমেটেড সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। ফলে জেনারেশন ইউটিলিটিতে আমাদের কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট খুব বেশি প্রয়োজন নেই, ওখানে সফটওয়্যার ডেভেলপমেন্টেরও প্রয়োজন হয় না। কিন্তু জেনারেশন যেটা গেল, ট্রান্সমিশনে পিজিসিবি যেটা পাওয়ার গ্রিড, সেখানেও আমাদের কোনো কাজ নেই, আমাদের বেশি কাজটা থাকে হচ্ছে ডিস্ট্রিবিউশনে। সো বিদ্যুৎ বিতরণ যে গ্রাহক পর্যায়ে বা বাড়ি বাড়িতে বিদ্যুৎ পৌঁছাচ্ছে, সেখানে আসলে একটা বিশাল লেনদেন, হাজার হাজার কোটি টাকা, এবং এই বিশাল হাজার হাজার কোটি টাকার মধ্যে আবার বকেয়া থাকে, চুরি থাকে। এই বিষয়গুলোর কারণে সব কিছু অটোমেটেড করা হচ্ছে, আর অটোমেটেড করা মানেই হচ্ছে সেখানে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের একটা জবের সুযোগ। যত বেশি অটোমেশন তত বেশি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের জব অপরচুনিটি তৈরি হবে। তো আমাদের যারা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট তাদের জন্য এই ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তোমরা দেখো যে আমরা যদি পরীক্ষার কথা চিন্তা করি, যে আমরা তো দেখলাম যে আমাদের একটা বিশাল সেক্টর আছে, আমরা জব সার্কুলার দেখলাম, আমরা মোটামুটিভাবে দেখলাম যে আমাদের জেনারেশন কোম্পানি, ট্রান্সমিশন কোম্পানি, ডিস্ট্রিবিউশন কোম্পানি কী পরিমাণ আছে, এবং কোন কোন পোস্টে আমরা চাকরিটা পাই, এবং জব সার্কুলারগুলো আমরা তোমাদেরকে এখানে হাইলাইট করেছি যে সেখানে ডেজিগনেশন কী হয়, স্যালারি স্কেল কেমন, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এবং দেখতেও পাচ্ছ যে ডিপিডিসি ডেস্কোতে কী পরিমাণ সার্কুলার, যে 14 জন প্রকৌশলী নিয়োগ হচ্ছে কম্পিউটার সায়েন্স প্রকৌশলী। আমরা দেখতে পাচ্ছি পিবিএস যেটা আছে সেখানে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অ্যান্ড বোর্ড, সেখানে একটা বিশাল সার্কুলার হয়েছে 73টা এবং 23টা। এরপরে আমাদের হচ্ছে স্যালারি গ্রেড দেখলাম আমরা, এবং এক্সপানশন দেখতে পাচ্ছি। সো এই জায়গাগুলোতে আমাদের ঢুকতে হলে আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা কি, তোমরা দেখেছো যে বিভিন্ন জায়গাতেই শুরুতে একটা 100 মার্কের একটা এমসিকিউ বেস প্রিলিমিনারি এক্সামিনেশন হয়। বুয়েট যদি কন্ডাক্ট করে সেক্ষেত্রে কোনো প্রিলিমিনারি এক্সাম না নিয়ে একবারে রিটেন পরীক্ষাটা নেই। এই জন্য প্রথম ধাপ ফার্স্ট ফেজটা আমরা অপশনাল হিসেবে আমরা ওটাকে স্পেসিফিক করিনি। যেমন যেটা বিদ্যুতায়ন বোর্ড, যেটা তারা একটা প্রিলি এক্সাম নেয় এমসিকিউ বেসড, তো এটা থাকে, অনেক জায়গায় স্কিপ করে। বুয়েট এক্সাম নিলে সেখানে আর এই এমসিকিউ বেস প্রিলি এক্সামিনেশন থাকে না, তারা রিটেনের মধ্যেই এমসিকিউটা নিয়ে নেয়। অর্থাৎ 100 মার্কের যদি পরীক্ষা হয়, 40 মার্কের তোমার এমসিকিউ হয়, আর 60 মার্কের লিখিত হয়ে যায়। ফলে তারা ওই রিটেন এক্সামিনেশনের মধ্যে এমসিকিউটাও নিয়ে নিচ্ছে, আবার রিটেনটাও নিচ্ছে অ্যাট এ টাইম। তো এই জন্য আমরা ওটাকে বলতে পারি যে কম্বাইন্ড ফেজ, যেটা বুয়েট এক্সাম নিচ্ছে, ধরেন ডিপিডিসি ডেস্কো এই পরীক্ষাগুলো সব বুয়েট কন্ডাক্ট করে। তো আলটিমেটলি ওই ক্ষেত্রে একটা চেঞ্জ আসে। এরপরে কি হয়, একটা স্ট্যান্ডার্ড আপটিটিউড টেস্ট হয়, এবং সেটা 50 মার্কের, সময় থাকে 1 ঘন্টা। এটা হলো তোমার স্কিল টেস্ট, যে তুমি কম্পিউটার সায়েন্সে পড়ছো, তুমি প্রোগ্রামিং কতটা পারো, ডেটাবেজের বা এসকিউএল কোয়ারি, যেটা এসকিউএল কোয়ারি তুমি লিখতে পারো কিনা, তুমি HTML এর কাজ পারো কিনা, তুমি লিনাক্সের কমান্ড পারো কিনা, এই জিনিসগুলো থেকে টেস্ট আসে। আমি তোমাদের যদি সম্প্রতি কোনো অভিজ্ঞতা বলি, তাহলে ডিপিডিসিতে 50 মার্কের যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল, বুয়েটের তোমার হচ্ছে সিএসসি বিভাগ তাদের ল্যাবে এটা কন্ডাক্ট করেছে। তো তারা 15 মার্কের একটা হচ্ছে প্রোগ্রামিং প্রবলেম দিয়েছিল, যেটা তুমি ইফেলস দিয়ে, মানে নেস্টেড ইফেলস কিংবা সিম্পল ইফেলস ব্লক দিয়ে তুমি করতে পারবে। তো খুব সিম্পল কোড, ওটাতে ছিল 15 মার্কস। এসকিউএল কোয়ারি দিয়েছিল 4টা, প্রত্যেকটাতে 5 মার্ক করে 20 মার্ক। তার মানে এসকিউএল কোয়ারি লিখতে হবে ডাটাবেজে, সেটার জন্য 20 মার্ক, প্রোগ্রামিং 15 মার্কস। একটা HTML এর টেবিল তৈরি করতে দিছিল, খুব সিম্পল টেবিল, তাতে ছিল 10 মার্কস, আর লিনাক্সের কমান্ড ছিল সেটিতে 5 মার্ক। তার মানে বোঝা যাচ্ছে যে তুমি যদি দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও, তোমাকে যে সিএসসিতে সব জানতে হবে তা না, বাট ফর লুপ,
হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ইফেলস, এই যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট, সেটা দিয়ে তুমি কোড লেখা শিখলে পারে তুমি প্রোগ্রামিংয়ে মার্কসটা তুলতে পারবা। আবার তুমি প্রোগ্রামিং পারো না, নো প্রবলেম, তুমি ডাটাবেজের এসকিউএল কোয়ারি শিখো, সেখানে 20 মার্কস, তোমার পাস মার্ক উঠে যাবে, পাস করলেই তোমার এখানে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট কমপ্লিট। তার মানে তুমি যদি এসকিউএল কোয়ারি শিখো তাতেই তুমি উত্তীর্ণ হয়ে গেলে, তুমি যদি প্রোগ্রামিং নাও পারো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে সেটা খুব একটা বাধা হয় না। আবার তুমি মনে করো এসকিউএলও পারো না, তুমি তাহলে HTML এর ওই 10 মার্কস প্লাস লিনাক্স কমান্ডের 5 মার্ক 15 পেয়েও তারা ভাইবাতে কোয়ালিফাই হয়েছে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে পার্শিয়াল মার্কিং হয়। তুমি দেখা গেল প্রোগ্রামিংয়ের ফুল কোড করতে পারো নাই, পার্শিয়াল কোড করছো, স্যাররা ওখানে মার্কিংটা করে, ফলে তুমি হচ্ছে আলটিমেটলি যদি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে চাও তাহলে এসকিউএল কোয়ারি শিখতে হবে, সি প্রোগ্রামিং শিখতে হবে, লিনাক্সের কমান্ড শিখতে হবে, আর HTML এবং যা কিছু আসে খুব সিম্পল জিনিস আসে, ম্যাটারই করে না। এবং যারা এখানে জব পাচ্ছে বিভিন্ন জায়গাতে, আমি তখন দেখি, সত্যি কথা বলতে আন্ডার এস্টিমেট করতে হয় না মানুষকে, সবাই তাদের যোগ্যতা প্রমাণ করে এসেছে, কিন্তু আমি দেখি আমার চারপাশে যারা আছে তাদের থেকেও তোমাদের মধ্যে কিছু কিছু আছো যারা ভালো, মানে আমার চারপাশে যারা সার্ভিস করছে তাদের থেকে তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা বেটার। তাহলে তোমরা কেন চাকরি পাবে না? তারা যদি চাকরি পেতে পারে তাহলে তুমি কেন পারবে না? ইভেন আমি তোমাকে একটা কথা বলি, আনফর্চুনেটলি এটা আমার জন্য একটা ডিসগ্রেস, বাট তারপর আমি বলবো, সেটা হচ্ছে যে আমি হয়েছি থার্ড, মানে হচ্ছে যে 850 জনের মতো পরীক্ষা দিয়েছিল ডিপিটিসিতে, সেখানে আমি তৃতীয় হয়ে চাকরিটা পেয়েছি। কিন্তু যে ফার্স্ট হয়েছে তার কথাটা আমি তোমাদেরকে বলবো, যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, মানে একটা থার্ড ক্লাস বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তুমি যদি ইউজিসির ওয়েবসাইটে যাও দেখবে ওই ওয়ার্ল্ড ইউনিভার্সিটিটা সম্ভবত একটু রেড মার্ক কিংবা স্টার দেওয়া আছে, বা খুব একটা ভালো মানের নয়। সেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে বিএসসি পাশ করা ছেলেটা ফার্স্ট হয়েছে, ডিপিডিসির এই পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই সে ভালো পড়াশোনা করেছে, কিংবা সে অনেক বেশি সিরিয়াস ছিল, কিংবা তার টার্গেটই ছিল যে আমি ডিপিডিসিতে টিকবো, এবং সে খুব ভালো মার্কস ক্যারি করতে পারছে। তাহলে সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে সে ফার্স্ট হতে পেরেছে একটা পার্টিকুলার এক্সামিনেশন, এটা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার। তার মানে হচ্ছে যে বুয়েট থেকে পাশ করছে বলেই সে খুব ভালো করবে, কিংবা রুয়েটে পড়ছে বলেই সে নেসকোতে ফার্স্ট হবে না। 15 ইউনিভার্সিটি থেকে যারা পড়ছো তারাও কিন্তু চাইলে ফোকাস করলে তুমি ফার্স্ট হয়ে যেতে পারবা যে কোনো পরীক্ষাতে। সো টার্গেটটা থাকবে যে যেখানে যাবে বি দ্য নাম্বার 1, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম যে অলওয়েজ বি কনফিডেন্ট, তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে। আর সবসময় আমরা বলি যে ইম্পর্ট্যান্ট কি টু সাকসেস ইজ সেলফ কনফিডেন্স। তোমার আত্মবিশ্বাস যদি না থাকে তুমি কখনোই সফল হতে পারবে না। তোমার আত্মবিশ্বাস যখন থাকবে তখন তুমি সফল হতে পারবে। তো সে কারণেই আত্মবিশ্বাসটা জরুরি, এবং আত্মবিশ্বাসটা তখনই তৈরি হবে যখন তোমার প্রিপারেশন থাকবে। উইদাউট প্রিপারেশন তোমার সেলফ কনফিডেন্স কখনোই গ্রো করবে না। তুমি যত পড়বে, যত প্রস্তুতি নেবে, তোমার কনফিডেন্স লেভেল তত বাড়তে থাকবে। তুমি দেখো ভাইবা বোর্ডে আজকে যারা ভাইবা দিয়ে এসছো, দেখবা যে তোমার প্রিপারেশন ছিল না, তোমার বুক ধরপড় করবে, গলা শুকায় আসবে, স্যার প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথায় এলোমেলো লাগবে, কেমন যেন মানে সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাট তুমি ওয়েল প্রিপারেশন নিয়ে রেডি হয়ে থাকো, দেখবে তোমার ভাইবাটা সুন্দর হচ্ছে। সো নিজের উপর বিশ্বাস রাখতে হবে, বিলিভিং ইজ এভরিথিং, অ্যান্ড অলওয়েজ বি কনফিডেন্ট। এবং তোমার এই সাকসেসের প্রধান ইয়াটাই হচ্ছে তোমার আত্মবিশ্বাস, এবং সেটা গড়ে উঠবে যদি তুমি ওয়েল প্রিপেয়ার্ড হও। এখন আমরা দেখি যে আমাদের যে এক্সামিনেশনগুলো হয়, পাওয়ার সেক্টর এক্সামিনেশনগুলো তুমি যদি দেখো, এগুলো বুয়েট, রুয়েট, কুয়েট এবং এমএসটিতে হয়। তো আমাদের যেগুলো ঢাকা বেসড কোম্পানিগুলো আছে, গভর্নমেন্ট কোম্পানি পাওয়ার সেক্টরে, সেগুলো সব পরীক্ষাগুলোই হয় আসলে তোমার হচ্ছে বুয়েটে। আর নেস্কোর পরীক্ষাটা, যেহেতু নেস্কোটা হচ্ছে রাজশাহী এলাকায়, ওই জন্য রাজশাহী যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট সেটাতে হয়। আর ওজোপাডিকো বা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেটা যেহেতু খুলনাতে, সেটার পরীক্ষাটা কুয়েটে হয়। এখন তুমি যদি আজীবন খুলনায় থাকতে চাও তাহলে তোমার টার্গেট হবে ওজোপাডিকো। তুমি যদি আজীবন তোমার বগুড়াতে থাকতে চাও, কিংবা রাজশাহী রিজনেই থাকতে চাও, উত্তরাঞ্চলে থাকতে চাও, তাহলে নেস্কো তোমার টার্গেট। এবং সেক্ষেত্রে তোমাকে রুয়েটের কারিকুলাম ফলো করে স্টাডিটা করতে হবে, কারণ রুয়েটের স্যাররাই পরীক্ষা নেবে। কিন্তু তুমি যদি ডিপিডিসি বা ডেস্কো টার্গেট করো, অর্থাৎ ঢাকা বেস কোম্পানি, তাহলে তোমাকে বুয়েটের সিএসসি সিলেবাসটাই ফলো করতে হবে, বুয়েটের প্যাটার্ন ফলো করতে হবে, বুয়েটের প্রিভিয়াস যে এক্সামিনেশনগুলো হয়েছে সেগুলোর প্যাটার্ন তোমাকে ফলো করে স্টাডি করতে হবে। ইউজুয়াল যে প্যাটার্ন সেটা হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্টাল এক্সাম, সেটা হয় 60 মার্কের, 12টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক। সেখানে তোমার প্রোগ্রামিং, ডেটাবেস, কম্পিউটার নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলো থেকে প্রশ্ন আসে। আর যে 40 মার্ক এমসিকিউ আসে, সেটাতে তোমার ইংরেজি থেকে থাকে 10 মার্কস, অঙ্ক থেকে থাকলো 10 মার্কস,
অনেক সময় বাংলা দেয় কিংবা অনেক সময় দেয় না, কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আসে, এটাকে আমরা অনেক সময় ম্যাথমেটিক্সের মধ্যে মিশাই ফেলি। আরেকটা থাকে হলো জেনারেল নলেজ, কিন্তু এই জেনারেল নলেজটা আবার জেনারেল নলেজ না, মানে গদবাঁধা যে সাধারণ হচ্ছে জ্ঞান সেটা না। এটা হচ্ছে ধরো যখন ডেস্কর পরীক্ষা হবে, ডেস্ক সম্পর্কিত জেনারেল নলেজগুলো আসে। যখন ডিপিডিসির এক্সাম তখন ডিপিডিসির সাধারণ জ্ঞানগুলো আসে, কিন্তু বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক সম্পর্কে সাধারণ জ্ঞান যেটা বিসিএস এ আসে, এই ধরনের সাধারণ জ্ঞান এখানে আসে না। তাহলে এই যে 40টা এমসিকিউ, তুমি যদি 40-এ 40 পাও, সত্যি কথা বলতে যে আমরা আসলে 100 মার্কের মধ্যে কত পার্সেন্ট মার্কস তুললে আমরা চাকরিটা পাবো? তুমি যদি 60 থেকে 65% মার্কস পাও তোমার চাকরি হয়ে যাবে। তার মানে 100-তে তুমি যদি 65 মার্কস পাও তাহলে তোমার চাকরিটা আর মিস যাবে না। তাহলে এই যে 65 মার্কস তুমি কিভাবে তুলবে? তুমি দেখো, যে ছেলে মেয়েটা এমসিকিউতে 40-এর মধ্যে 40 পাবে তার চাকরি পেতে আর লাগবে 25 মার্কস। তুমি দেখো লিখিততে তুমি যেটা সিএসসি, তুমি ধরো সিএসসিতে খুব একটা ভালো না, তারপরেও তুমি কিন্তু চাকরি পাবা। তুমি যদি এই 40-এর মধ্যে 40 তুলতে পারো তাহলে এই 60 মার্কের মধ্যে মাত্র 5টা প্রশ্ন ঠিকভাবে, 12টা প্রশ্নের মধ্যে তুমি যদি 6টা প্রশ্ন ঠিক করে উত্তর করতে পারো, 30 মার্ক পাচ্ছ। 30 আর 40-এ 70, তোমার চাকরি কনফার্ম। তার মানে কম্পিউটার সায়েন্সে তুমি দুর্বল বলে চাকরি পাবে না সেটাও না, মানে চাকরি পাওয়ার অনেক উপায় আছে। আমরা সেগুলো নিয়ে পরে আবার কথা বলবো। আজকে আমরা একটা সামারি ওভারভিউ দিচ্ছি বা একটা গ্রুপ ডিসকাশন করবো, তোমাদের সাথে গল্প করার জন্য এসেছি। তো কিভাবে তুমি নিজেকে তৈরি করবে, সো কোন কোন পার্টগুলো তোমাদেরকে পড়তে হবে? দেখো, কম্পিউটার প্রোগ্রামিং তোমাকে জানতে হবে, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্কস, অপারেটিং সিস্টেম, এবং আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন। আর যেটা আছে এমসিকিউ এর জন্য সেটা তোমরা অলরেডি দেখেছো, যে সেখানে আমাদের ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, যেটাকে আমরা অনেক সময় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির পার্টে রাখি, ম্যাথমেটিক্সের একটা অংশ, সেটা বাংলা থেকে কখনো আসে কখনো আসে না, সে কারণে তবে এটা পড়তে হবে। সো কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কি কি পড়তে হবে, আমরা আসলে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা পরে করব, আমরা আসলে ডিটেলসে যাব না। ডেটা স্ট্রাকচারে কী কী পড়তে হবে সেটা আমরা পরে দেখব। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা একটা কথা বলে দিয়েছি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তোমার যদি ডিপিডিসি বা ডেস্কো টার্গেট হয় তাহলে অবশ্যই তোমাকে বুয়েটের যে ডেটাবেসের ল্যাব ম্যানুয়াল আছে এটা তোমাকে পড়তে হবে, কারণ এই কোয়ারিগুলো শিখতেই হবে। কিন্তু যদি রুয়েটে পরীক্ষা হয় তাহলে বুয়েটের ল্যাব ম্যানুয়ালটা অতটা জরুরি না, কিন্তু যদি তুমি ডিপিডিসি ডেস্কো টার্গেট করো তাহলে তোমাকে অবশ্যই বুয়েটের ল্যাব ম্যানুয়ালটা পড়তে হবে। তো এরকম বিষয়গুলো আমরা স্পেসিফিক আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্কসে আমরা দেখতে পাচ্ছি যে আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং থেকে প্রশ্ন আসে, সে কারণে এটা পড়তেই হবে। আর অ্যাপটিটিউড টেস্টে অনেক সময় অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা ভেরিয়েবল লেংথ, সাবনেট মাস্ক, সেগুলো থেকে প্রশ্ন আসে। এই জিনিসগুলো শিখতে হবে। ওএসআই লেয়ার, টিসিপি/আইপি মডেল, ডোমেইন নেম সিস্টেম, ডিএসসিপি যেটা ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, এগুলো আমাদেরকে স্টাডির মধ্যে রাখতে হবে। অপারেটিং সিস্টেমে যদি আমরা দেখি যে অপারেটিং সিস্টেমে আমাদের খুব বেশি যেটা লাগে সেটা হচ্ছে ডেডলক থেকে ডিপিডিসিতে প্রশ্ন এসেছিল। সিপিইউ শিডিউলিংয়ের অ্যালগরিদমগুলো পড়তে হবে। মেমোরি ম্যানেজমেন্টের যে বিভিন্ন টেকনিক রয়েছে, পেস ফল্ট সহ আরও অন্যান্য কিছু। লিনাক্সের কমান্ডটা জানতে হবে। ইউনিক্স অপারেটিং সিস্টেমে যে শেল কমান্ডগুলো লেখে সেই শেল কমান্ড তোমাকে শিখতে হবে। সো লিনাক্স কমান্ড, শেল কমান্ড, ডেডলকের বিষয়গুলো, সিপিইউ শিডিউলিং এবং মেমোরি ম্যানেজমেন্টের বিভিন্ন কনসেপ্ট আর প্রসেস এবং প্রসেস সম্পর্কিত যে বেসিক্স, এটা পড়লে তোমার অপারেটিং সিস্টেম কাভার। সো কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনও ওরকমভাবেই। এবং আমরা আরেকটা যেটা এখানে সর্বশেষ যেটা রাখছি সেটা হচ্ছে তোমাদের যদি ইংলিশের জন্য পড়তে চাও, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশন যে বইটা আছে বাজারে কিনতে পাবা, সেটা কিনে নাও। অঙ্ক শর্টকাটে করার জন্য খাইরুলস বেসিক ম্যাথ, এটা কিনে ফেলো। এই দুটো আসলে খুব জরুরি, কারণ অঙ্ক আর ইংরেজিতে ভালো করতে হবে। আর যখন যে কোম্পানির পরীক্ষা হবে তখন সেই কোম্পানির ওয়েবসাইট থেকে তোমাকে আসলে তথ্যগুলো নোট ডাউন করতে হবে, ওটাই আসলে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। আর বাংলাটা খুব বেশি জরুরি না, কোনো কোনো জায়গায় আসে, কোথাও আসে না, কিন্তু বাংলাটা আসলে পড়ে রাখা ভালো। এখন আমরা দেখছি যে তুমি জব পাবে, জব পেয়ে তোমাকে তো জব করতে হবে। আমরা একটু দেখে আসি কে যেন আসলো। সবসময় চাই তোমরা যোগ্য হয়ে যোগ্য জায়গায় যাবে, তোমাদের দিয়ে যেন কাজ করতে পারে। তবে একটা জিনিস মনে রাখবে, সেটা হলো তোমাদেরকে কুইক লার্নার হতে হবে এবং অ্যাডাপ্টেশন কোয়ালিটি থাকতে হবে, মানে যেখানে যাবে মানিয়ে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। এখন 3 বছর অলস পার করছে পুনর ইউনিভার্সিটিতে, তার মানে আজীবন অলস থাকবে এটা না। তোমার কোথাও যায় যদি পাইথন শিখতে বলে যে তোমাকে 7 দিনে পাইথন শিখতে হবে, তো শিখে নিবে। তোমার সি আমরা 1 বছরে শেখাতে পারিনি, জাভা আমরা 1 বছরে শেখাতে পারিনি, ইটস অল রাইট। তুমি C# 1 বছরে শিখতে পারো নাই, দ্যাটস গুড, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন তুমি জবে যাবে
তোমাকে 7 দিনের মধ্যে পাইথন শিখতে বলবে, শিখে নিতে হবে। 7 দিনের মধ্যে অরাকল শিখে নিতে হবে, অলরাইট। তুমি সারাদিন রাত পড়ে থাকবে অরাকল নিয়ে। তুমি পিএইচপি শিখতে বলছে যে 7 দিনের মধ্যে শিখে কমপ্লিট করতে হবে, ইটস অলরাইট। তোমাকে প্রেশারটা নিতে হবে। তার মানে তোমাকে কুইক লার্নার হতে হবে, এটা ছাড়া উপায় নেই, কারণ লাইফটা খুব ফাস্ট। তাহলে একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, যেখানে যাবে মানিয়ে নিতে হবে। যেখানে দেখবে যে হচ্ছে সারাউন্ডিং পিপল খুব ফাস্ট আগাচ্ছে, তুমি তাদের থেকে আরও বেশি দৌড়াবে। যেখানে দেখবে সারাউন্ডিং পিপল খুবই অলস, তাদের থেকে আরও অলস হও, কোনো প্রবলেম নেই, বাট অ্যাডাপ্ট করো, মানিয়ে চলো। সবাই বলে যে মানিয়ে চলো নতুবা ধ্বংস হয়ে যাও। তোমরা ধ্বংস হবে না, মানিয়ে নিতে হবে। সো মানিয়ে নেওয়াটা কীরকম? অ্যাটলিস্ট যেগুলো স্কিল তোমার লাগবে সেগুলো আমরা লেফট সাইডে দেখাচ্ছি যে ম্যান্ডেটরি স্কিল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি দেখি বিদ্যুৎ সেক্টরে বা যে কোনো জায়গায় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য জাভাটা খুব দরকার। আর আলটিমেটলি আমাদের প্রিপেইড মিটার যেগুলো আছে সেগুলো জাভা দিয়ে সফটওয়্যারগুলো লেখা, সে কারণে জাভাটা তোমাকে জানতে হবে। আর পাইথনটা হলো ডেটা সায়েন্সে এবং তোমার হচ্ছে ওখানে আমাদের কাজে লাগবে, যেটা হচ্ছে তোমার ডেটা অ্যানালিটিক্সের জন্য। আমরা আমাদের নতুন কারিকুলাম যেটা পুনে ইউনিভার্সিটিতে ডেভেলপ করছি সেখানে আমরা পাইথন দিয়ে দিয়েছি, যাতে স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে পাইথন শিখতে পারে। তো পাইথনটা খুব দরকার ডেটা অ্যানালিটিক্সের জন্য, কারণ বিদ্যুৎ সেক্টরে ধরো 14 লাখ গ্রাহক আছে ডিপিডিসিতে। এই 14 লাখ গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ, কখন থেকে কখন বিদ্যুৎ বেশি ব্যবহার করছে, সব ডেটাগুলো কিন্তু ডেটা সেন্টারে জমা হচ্ছে। ওই ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করা, গবেষণা করা এবং সেটা থেকে তোমার হচ্ছে বিভিন্ন পলিসি মেকিং করা, সেজন্য ডেটা অ্যানালিটিক্স গুরুত্বপূর্ণ। সো বিগ ডেটা অ্যানালিটিক্সের জন্য পাইথনটা লাগবে, সো শিখে নিতে হবে। এটা একটা, এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে। আর ডেটাবেসের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য তো ডেটাবেস লাগেই। তো ফ্রন্ট এন্ডের জন্য অরাকল অ্যাপেক্স তারা কাজ করে, অরাকল অ্যাপেক্স যেটা অ্যাপ্লিকেশন এক্সপ্রেস সেটা শিখতে হবে। অরাকল ডেটাবেস এটা সবচেয়ে আপডেটটা আমি লিখেছি 21C, তোমরা যে কোনোটা শিখলে হবে, মানে অরাকল ডেটাবেসের কাজটা তোমাকে জানতে হবে। আর যেটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য তোমরা যদি দেখো HTML CSS কোয়েশ্চেন করবে, একটু চাইলে নোট করে রাখো, আমরা আরেকটু শেষ করে দিব, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP MySQL এই টেকনোলজিগুলো আমাদের শিখে রাখতে হবে। আর আমরা এদিকে বলছি লিনাক্স কমান্ড, এটা প্রেফারেবল, কারণ লিনাক্স কমান্ড সম্পর্কে ধারণা থাকলে তোমার লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করতে সুবিধা হবে। আর তোমার পরীক্ষার সময় তো লিনাক্স কমান্ড আসবে, সেটা থিওরি পরীক্ষাতেও আসবে, ওই তোমার অ্যাপটিটিউড টেস্টেও আসবে, যার ফলে লিনাক্স কমান্ড জানা থাকতে হবে। C# অনেক ক্ষেত্রে কাজে লাগে, এই জন্য বেসিক নলেজ থাকতেই হবে। তোমাদের কারিকুলামে আমরা C# রেখেছি 4th ইয়ারের কোর্স হিসাবে, প্রফেশনাল প্রোগ্রামিং উইথ C#.NET। আলটিমেটলি তোমাদের হয়ে যাবে কনসেপ্ট। ডেটা সায়েন্সের বেসিক নলেজ থাকতে হবে, কারণ বিগ ডেটা অ্যানালিটিক্সটা ভবিষ্যতে একটা বিরাট বুমিং সেক্টর আমরা যদি দেখি, সে কারণেই আমাদের এই স্কিলগুলো লাগবে। তো তোমরা দেখো জাভা, পাইথন, অরাকল ডেটাবেস, অরাকল অ্যাপেক্স, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP MySQL এগুলো শিখলে তোমাদের কাজ চলবে। এখন তোমরা চাকরির প্রস্তুতি নিবে কিভাবে, কোন বইগুলো তোমাদের হেল্প করবে? স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বাজারে অনেক জব সলিউশন আছে, তোমরা সেখান থেকে দেখো ড্রিমসের, ক্লাউডের, বিটবক্সের তোমরা কিনতে পারো। একটা কেন, দুইটা কেন, তিনটা কেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, না পড়ো, বই টেবিলে সাজিয়ে রাখো, কিনতে হবে বই। আর প্রত্যেকটা সাবজেক্টে মূল যে বই, টেক্সট বই, PDF কপি তুমি কালেক্ট করে রাখো, কিংবা হার্ড কপি নীলক্ষেত থেকে সংগ্রহ করে রাখো, কারণ বই যত বেশি থাকবে তোমার পড়ার মানটা তত ভালো হবে। সফট কপি না কিনে হার্ড কপি থাকলে খুব ভালো। আর বুয়েটের CSC যে ডেটাবেস ল্যাব ম্যানুয়াল আছে, এটা তোমার SQL এর জন্য খুব কাজে লাগবে, সেটা তোমার অ্যাপটিটিউড টেস্টে কিংবা তোমার থিওরি পরীক্ষায়, দুই ক্ষেত্রে আসলে এই ডেটাবেসের ল্যাব ম্যানুয়ালটা খুবই কাজের। আর ওই যে কোম্পানির পরীক্ষা সেই কোম্পানির ওয়েবসাইট থেকে তোমাকে কন্টেন্টগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে তোমাদের হচ্ছে বইয়ের মূল্য সহ, ছবি সহ দিয়ে দিয়েছি, কোন বই লাগবে, বিভিন্ন জব সলিউশন আছে, হক কিংবা কম্প্যাক্ট আইটি কিংবা বিটবক্সের রিসেন্ট আইটি কোয়েশ্চেন ব্যাংক, ICT মাস্টার কপি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাউড আইটি কিংবা ড্রিমস আইটির, এই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। এখন আমি মোটামুটিভাবে এখানে একটা জিনিস লিখতে চাইছিলাম, মানে শেষ করতে পারিনি আর কি কাজটা, সেটা হলো তুমি ধরো ডিপিডিসিতে চাকরি পেলে, এখন ডিপিডিসিতে তোমার বয়স ধরো 29 বছর বা 30 বছর, তুমি 60 বছর পর্যন্ত এখানে সার্ভিস করার পর রিটায়ারমেন্টে যাবা। এই যে 30 বছর সার্ভিস করলে তুমি আসলে টোটাল কত টাকা পাবা সেটার একটা হিসাব আমি এখানে দেখাতে চাইছিলাম, কিন্তু হিসাবটা শেষ করতে পারিনি, তার আগেই আমাদের হচ্ছে ব্যস্ততার কারণে শেষ করতে হয়েছে। শুধু আমি তোমাকে একটা কথাই বলি, দেখো 16,79,000, 17,42,000, 18,08,000। তার মানে দেখো তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করো, 3 বছরে তোমার ইনকাম হবে কত দেখো, 16, 17, 18, গড় করলে কত হচ্ছে 17, 3, 17, 51, 52 লক্ষ টাকা, মানে আধা কোটি টাকা মাত্র 3 বছরে ইনকাম। 3 বছরে তুমি ইনকাম করবে আধা কোটি টাকা, তাহলে 6 বছরে 1 কোটি টাকা। প্রমোশন তো পাবে, তা আমি ধরো কোনো প্রমোশন পেলাম না, একদম এই পোস্টেই চাকরি করে গেলাম একদম শেষ পর্যন্ত, তাহলে দেখো এখান থেকে বুঝে যাচ্ছ 3 বছরে আধা কোটি, তাহলে 30 বছরে তুমি 5 কোটি টাকা ইনকাম করবে। জাস্ট সিম্পল হিসাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ICT-তে পোস্টে জয়েন করো, তাহলে প্রথম বছরে তুমি পাবা 16,79,000, মানে 17 লাখ, এখানে 17.5 লাখ, এখানে 18 লাখ, তার মানে
3 বছর পরে প্রমোশন পেয়ে তুমি ডেপুটি ম্যানেজার হবে। তোমরা জানো যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জয়েন করলে 5 বছর পরে তুমি প্রমোশন পাবে, পেয়ে তুমি গ্রেড 7-এ উঠবে। গ্রেড 7-এ 3 বছর পরে প্রমোশন পেয়ে তুমি যাবে। আচ্ছা কি যেন সেটা হচ্ছে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটিতে তুমি জয়েন করার পরে তুমি 5 বছর পরে প্রমোশন পেয়ে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেখানে তুমি 3 বছর সার্ভিস করার পরে প্রমোশন পেয়ে হবে ডেপুটি ম্যানেজার, সেটাতে 4 বছর পরে তুমি হবে ম্যানেজার আইসিটি, সেটাতে 4 বছর কাজ করার পরে তুমি পাবা ডিজিএম ডেজিগনেশন, সেটাতে তোমার 5 বছর থাকতে হবে। ডিজিএম হিসেবে 5 বছর পরে তুমি পাবা হলো জিএম। তাহলে এই হলো তোমার 24 বছর। এরপরে তোমার আর প্রমোশন হবে না। জিএম এর পরে আছে এক্সিকিউটিভ ডিরেক্টর, সেটাতে তোমার হচ্ছে প্রমোশন হতেও পারে নাও পারে, বাট আলটিমেটলি দেখো যে তোমার 6টা তোমার ডেজিগনেশন আসছে তুমি যদি জ্যাম আইসিটিতে জয়েন করো। বাট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে জয়েন করলে আরও দ্রুত প্রমোশনটা পাবে। আমি তোমাকে শুধু জ্যামের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটা লিখলাম যে তুমি গ্রেড 7-এ যদি জয়েন করো প্রথম 3 বছরে তোমার উপার্জন হবে 52-53 লক্ষ টাকা, মানে আধা কোটি টাকা 3 বছরে। তাহলে 30 বছরে তোমার 10 গুণ মানে 5 কোটি টাকা। তো এটা হলো 5 কোটি টাকা ইনকাম হলো তোমার 30 বছরের সার্ভিস লাইফে। 5 কোটি টাকা মানে তোমার কোটিপতি হতে আর কোনো দেরি নেই। এখন এই 5 কোটি তো গেল এখনকার বেতন স্কেলে, মানে এখন যে স্যালারি স্কেল আছে তোমরা জানো 5 বছর বা 6 বছর পরপরই গভর্নমেন্ট স্যালারি স্কেল চেঞ্জ করে দেয়, নতুন একটা স্যালারি কাঠামো বেতন কাঠামো দেয়, এবং সেখানে বেতন কাঠামো আগের থেকে হয় দ্বিগুণ কিংবা 1.5 গুণ হয় অ্যাটলিস্ট। তার মানে তোমার এই 30 বছরে তুমি আরও 5টা বেতন স্কেল পাবা। তাহলে এক্সিস্টিং বেতন স্কেলেই তুমি পাচ্ছ 5 কোটি টাকা। এটা তো শুধু হলো স্যালারি, আদার্স অনেক সুবিধা আছে। এককালীন তুমি গ্র্যাচুইটি পাবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে, এটা পাবে সেটা পাবে, মানে কি পাবে না পাবে এটা জবে না ঢুকলে জানতে পারবে না, সেগুলো অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন। বাট সিম্পলভাবে দেখো যে তোমার 5 কোটি টাকা আসতেছে এখান থেকে তোমার নর্মাল হিসাবেই। তো এটা হচ্ছে বিষয়, যেখানে টাকার কোনো সংকট নাই, তুমি টাকা অনেক পাবে। তো এখন কে যেন প্রশ্ন করছিল, একটু করো তো। হ্যাঁ, কে যেন প্রশ্ন করতে চেয়েছিলে? স্যার আমি কোশ্চেন করতে চাইছিলাম যে স্যার আপনি যে ওরাকল ডাটাবেজের কথা বললেন 21C, ওকে, ডাটাবেসটা যদি এইটা না শিখে আমি যদি মঙ্গোবিডি দিয়ে কাজ করি সেটা কি হবে না? না এইটা হবে না, এটা হবে না। এই জন্য যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে অরাকল ইউজ করছে, যারা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন ইউটিলিটি আছে ওরা অরাকল ইউজ করছে, ফলে অরাকলে তোমাকে কাজ শিখতে হবে। স্যার আরো একটা কোশ্চেন ছিল যে স্যার এখানে কি যে লিমিটেশন আছে যে না মানে রিকোয়ারমেন্ট যেটা অ্যাকচুয়ালি যে মেয়ে এতজন বা ছেলে যেগুলো মানে সরকারি জবে তো উল্লেখ থাকে যে নারী এত সংখ্যা থাকে, বা এরকম কোনো কিছু আছে? আচ্ছা, তোমার প্রশ্নটা ভালো প্রশ্ন। এখানে তুমি জানো যে সংবিধানে বলে দিয়েছে যে কোনো নারী পুরুষ বৈষম্য করা যাবে না, সর্বক্ষেত্রে নারীর সমান সুযোগ দিতে হবে। সে কারণেই এখানে কোনো বৈষম্য নেই। তার মানে যদি একটা ব্যাচে 30 জন প্রকৌশলী নেবে, যদি কোয়ালিফাইড মেয়ে পাওয়া যায় 30টা, কোনো ছেলে কোয়ালিফাইড না পাওয়া যায় তো 30টাই জয়েন হবে, কোনো অসুবিধা নেই। আবার যদি এমন হয় যে তোমার ব্যাচে হচ্ছে কোনো কোয়ালিফাইড মেয়ে পাওয়া যায়নি, একটা মেয়েও নিবে না। এবং আনফর্চুনেটলি, এটাকে আনফর্চুনেট বলবো না ফর্চুনেট বলবো, আমাদের ব্যাচে কোনো মেয়েই নেই। 18 জন 19 জন জয়েন করেছে, সবাই ছেলে। এটার কারণ আছে, মেয়েরা আসলে এই ডিস্ট্রিবিউশন তোমার হচ্ছে বিদ্যুৎ সেক্টরে ভয় পাই, যে বিদ্যুৎ সেক্টরে মনে হয় না জানি যেহেতু 24 ঘন্টায় হচ্ছে বিদ্যুতের ব্যাপার, এমার্জেন্সি ডিউটি, তার মানে এখানে মনে হয় মানে তোমার হচ্ছে যে মেয়েদের চাকরি করা কঠিন। আসলে মানে এটা হলো অফিস ডিউটি 9টা 5টা, এখানে কোনো তোমাকে 24 আওয়ার্স সার্ভিসে থাকতে হবে না, একদম অফিসের মতো 9টা to 5টা অফিস, 5টা বাজবে মানে অফিস শেষ, 9টা বাজবে মানে অফিস শুরু। এখানে তোমার হচ্ছে ব্যাংকের মতো রাত 8টা পর্যন্ত থাকা লাগবে না, কোনো বাড়তি কাজ নাই যে না আজকে কাজ আছে 6টা পর্যন্ত থাকেন, কিচ্ছু না। 5টা বাজবে তোমার অফিস আবার শেষ, তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। সো এখানে মেয়েদের চাকরি করা কোনো প্রবলেমই নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট মেয়ে যারা, তারা যেখানেই কাজ করুক তারা একটা সুন্দর অফিস পাবে, তারা সেখানে এসি রুম পাবে, এবং সেই এসি রুমের মধ্যে দিব্যি 9টাতে ঢুকবে, 5টা পর্যন্ত থাকবে, কাজ করবে, চলে আসবে। এখানে মেয়েদের হচ্ছে আমরা বলতে পারি যে হ্যারাসমেন্ট নাই, তোমার সেখানে ডিগনিটি নিয়ে কোনো প্রবলেম নেই, সেখানে ড্রেস কোড নিয়ে প্রবলেম নেই, তুমি চাইলে পর্দার মধ্যে তুমি সেখানে সার্ভিস করতে পারবে। তার মানে আমি যদি বলি যে ইসলামিক দিক থেকে তুমি যদি সার্ভিসের তোমার এনভায়রনমেন্ট চিন্তা করো, প্রত্যেকের জন্য সেপারেট রুম আছে, তুমি যেমন পজিশনেরই কর্মকর্তা হও তুমি সিঙ্গেল একটা ইয়া পাবে, সিঙ্গেল অথবা ডাবল। তো তোমাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে কাজের পরিবেশটাও খুব চমৎকার, এবং যেহেতু এখানে প্রচুর টাকা, মানে হচ্ছে বুঝতেই পারছো এত বেতন দিচ্ছে মানে নিশ্চয়ই এদের অনেক টাকা। সো অনেক টাকা যেখানে, সেখানে হচ্ছে অফিসের পরিবেশগুলো হয় খুব চমৎকার, মানে হচ্ছে
এনভায়রনমেন্টগুলো হয় চকচকে ঝকঝকে কর্পোরেট কালচার, মানে গভর্নমেন্ট হইলেও গভর্নমেন্টের মতো সেই মানে হচ্ছে ভাঙাচোরা পরিবেশ আর এখন নাই। তো সে কারণে আচ্ছা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার। ওকে, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিন্তু তোমরা বিএসসি গ্রাজুয়েট জয়েন করবে, ঠিক আছে? এখন ধরো তুমি ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে জয়েন করলে তোমার বেসিক হচ্ছে 51,000 টাকা, তুমি বাড়ি ভাড়া পাবে হচ্ছে 60%, বেসিকের 60%, সেজন্য 30,600 টাকা। বিদ্যুৎ ভাতা একটা তোমাদের বিদ্যুতের বিল ডিপিডিসি থেকে দিয়ে দেয় 1459 টাকা। আর সিপিএফ এর একটা ফান্ড দেয় বেসিকে 10%, মানে 51,000-এর 10% হচ্ছে 5,100 টাকা। প্রতি মাসে যাতায়াত ভাতা ট্রান্সপোর্টেশন বাবদ দিবে 4,000 টাকা। তার মানে তোমার এখানে স্যালারি আসলো কত? 92,000। তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে এক্সাক্ট হিসাব, মানে এখানে কোনো ভুল নাই, একদম অ্যাকুরেট 92,000 টাকা তোমার স্টার্টিং স্যালারি, মানে যেখানে তুমি জয়েন করতে তোমার কোনো অভিজ্ঞতা লাগবে না। তুমি বিএসসি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে, চাকরিটা পেলেই তুমি পাবা হচ্ছে 92,000। এখন তোমার বেতনটা হয়তো তোমার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে তারা প্রভিডেন্ট ফান্ড বাবদ কেটে টাকাটা কেটে রাখে, আর আয়কর বাবদ যেহেতু অনেক বেতন তো তোমাকে ট্যাক্স কেটে নিবে, তো গভর্নমেন্টের কাছে ওরাই জমা দিয়ে দেয়। ফলে তুমি সর্বসাক করলে মাস শেষে 80,959 টাকা তোমার অ্যাকাউন্টে মেসেজ যাবে যে তুমি 80,959 টাকা বেতন ঢুকছে। তার মানে এই টাকাটা তুমি ক্যাশ করতে পারবা, আর বাকি এই টাকাটা হচ্ছে মানে কেটে রেখে দিবে ওরা, পরে হচ্ছে এটাকে আবার 11% সুদ সহ তোমাকে দিয়ে দিবে চাকরি থেকে যখন তুমি রিজাইন দিবে, আর এই টাকাটা গভর্নমেন্টের কাছে দিয়ে দিবে আয়কর বাবদ, ট্যাক্স তোমার ট্যাক্স অ্যাকাউন্টে এটা ডিপোজিট করে দিবে। তো আলটিমেটলি প্রতি মাসে এটা পাবা। আরেকটা আছে সেটা এখানে দেখানো হয়নি, আমরা পরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার বেতনের সাথে যেটা দেয়। আর আরেকটা যেটা করে সেটা হচ্ছে তোমার চিকিৎসা ভাতা, সেটা হচ্ছে তোমার আলাদা তুলতে হয়। চিকিৎসা ভাতাটা ওরা বেতনের সাথে দিয়ে দেয় না, এটা তোমাকে বেতন এটাই দিল, তার সাথে তুমি বাড়তি পাবা হচ্ছে তোমার চিকিৎসা ভাতা হলো দুটো বেসিক। তোমার বেসিক হচ্ছে 51,000 টাকা, অতএব এটা ডাবল হচ্ছে 1,02,000। তার মানে তোমার মা বাবা, তোমার বউ, তোমার হচ্ছে বাচ্চা কাচ্চা, তাদের চিকিৎসা বাবদ যে খরচটা হবে সেইটার বিল ভাউচার জমা দিলে তারা তোমাকে দুইটা বেসিকের সমান টাকা চিকিৎসা ভাতা হিসেবে দিবে। খেয়াল করে দেখো, বছরে তুমি 1,02,000 টাকা পাবা চিকিৎসা ভাতা, তার মানে কি মাসে প্রায় 8-10 হাজার টাকা আসতেছে চিকিৎসা ভাতা। তার মানে কি তোমার এই বেতনের সাথেই এই 92,000-এর সাথে কিন্তু আরও 8,000 টাকা ওই চিকিৎসা ভাতা যোগ হচ্ছে। অনেক জায়গায় তোমার মেডিকেল অ্যালাউন্সটা দিয়ে দেয় বেতনের সাথে, এখানে এই 92-এর মধ্যে কিন্তু ওই মেডিকেলটা নাই, যার ফলে এইখানে যে 10,000 টাকা আসলো এই হিসাবে কিন্তু 1,00,000 টাকা ছাড়াই গেছে। আবার তোমার যে বছরের শেষে যে লাভটা হবে, তোমার যে পারফরমেন্সের উপরে ইনসেন্টিভ দিবে, দুইটা বেসিক 1,02,000 আসলো। প্রফিট বোনাস মানে টোটাল যে লাভ হবে প্রতিষ্ঠান, কারণ এখানে তো তোমার বিদ্যুতেরা মূলত পিডিবির থেকে বিদ্যুৎ কিনছে আর গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করছে, ফলে দেখা যায় পার ইউনিটে হয়তো 40 পয়সা করে লাভ হচ্ছে। এই 40 পয়সা করে লাভ হতে হতে দেখা গেল বছরের শেষে 400 কোটি টাকা বা 300 কোটি টাকা লাভ হয়েছে। ওই লাভটা আবার যারা এমপ্লয়ি তাদের মধ্যে ভাগ করে দেয়, তো ওইখান থেকে তুমি প্রফিট বোনাসটা পাবা। এইটা হচ্ছে ভ্যারিয়েবল, কারণ কখন কেমন প্রফিট হবে এটা তো বলা যায় না, তবে ন্যূনতম মানটা আমি এখানে তোমাদেরকে দেখাইছি। আরেকটা হচ্ছে বছরে তুমি দুইটা পাবা হচ্ছে উৎসব ভাতা, 2 ঈদের জন্য, সেখানে তুমি বেসিকের সমান পাবা 100%। তার মানে 51,000 করে তুমি 51,000 যেহেতু বেসিক, তুমি দুইবার পাবা হচ্ছে 1,02,000 টাকা। তাহলে এটাও তোমার হচ্ছে বছরের ইনকাম। বৈশাখী ভাতা পাবা 20%, সেখানে আসবে 10,200 টাকা। তুমি প্রতি মাসে তুমি 1,000 টাকা করে মানে মোবাইল বিল ওরা তোমাকে পোস্টপেড সিম দিয়ে দিবে, 12,000 টাকা হচ্ছে তোমার মোবাইলে কথা বলার জন্য দিবে। আরেকটা হচ্ছে লিভ এনক্যাশমেন্ট বা ছুটি নগদায়ন করা, মানে তুমি প্রতি 11 দিন অফিস করলে একদিন তুমি হচ্ছে ছুটি অর্জিত হবে, যার ফলে বছরে 33 দিন, এবং এইটা তুমি আবার পরে টাকাতে কনভার্ট করতে পারবা। মানে তুমি যদি 1 বছর চাকরি করো তাহলে তোমার 33 দিন ছুটি তোমার অর্জিত হবে, সেটাকে তুমি ক্যাশ করতে পারবা। এনক্যাশ করলে তোমাকে ওই ডিপিডিসি তোমাকে 56,100 টাকা দিয়ে দিবে, মানে তুমি নিয়মিত অফিস করেছো বলে তোমাকে আরও 56,100 টাকা তোমাকে বছরে দিবে। এটা গেল। তাহলে 12 মাসে তুমি প্রতি মাসে 92,159 টাকা করে বেতন পেয়ে তোমার 12 মাসে তোমার বেতন আসলো টোটাল 11 লক্ষ টাকা, 11,05,908 টাকা। আর অন্যান্য যে ভাতা যেমন চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, ছুটি নগদান, এই টাকাগুলো হচ্ছে 2,82,000। আরেকটা তোমাকে দেয় হচ্ছে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটিটা হচ্ছে 2.5 মাল্টিপ্লাইড বাই তোমার এই বেসিক, মানে বেসিকের 2.5 গুণ। তার মানে 51,000-এর 2.5 গুণ কত হয়? 51,000-এর 2.5 গুণ হচ্ছে তোমার 1,27,000 টাকা। এইটা হলো গ্র্যাচুইটি ফান্ডের টাকাটা দেয়। আর প্রভিডেন্ট ফান্ড এই যে তোমার কাছ থেকে যে টাকাটা কাটতেছে 10,200 টাকা, এইটা হচ্ছে 12 মাসে জমা হবে ধরো 1,20,000-এর মতো, ওইটাতে 11% সুদে যে টাকাটা আসবে সেই ইন্টারেস্টটা তোমার বছরে আসতেছে 13,464 টাকা। তাহলে দেখো এটা গেল হচ্ছে তোমার হিসাব নিকাশ। এখন
এই জায়গাটাই তোমার হচ্ছে ধরো ইনসেন্টিভ আর প্রফিট বোনাসটা তো ভেরিয়েবল, এটা তো আমরা ফিক্স করে বলতে পারছি না কত আসবে। এই দুটো জিনিস ভেরিয়েবল বলে আমরা হিসাবটা দেখাইছি যে এই দুটো বাদে কত আসে। এই দুটো বাদে তোমার হচ্ছে 13,88,000, মানে অলমোস্ট তোমার হচ্ছে তোমার হচ্ছে 14 লাখ। আর যদি ওই দুটো ধরি তাহলে আসতেছে 15.5 লাখ টাকার কাছাকাছি। এখন গ্র্যাচুইটি আর প্রভিডেন্ট ফান্ডও তুমি যদি হিসাব করো তাহলে এই চারটা জিনিস মিলে তোমার টোটাল আয় হচ্ছে 16,79,000 টাকা মাত্র এক বছরে। তার মানে তুমি আজকে ডিপিটিসিতে চাকরি পেলে 1 বছর সার্ভিস করলে তুমি 1 বছরে পাবা হচ্ছে 17 লাখ। তার মানে মাসে আসলো কত? 1.5 লক্ষ টাকা। তুমি একবার ভেবে দেখো যে তুমি 5 বছরে কোটিপতি হয়ে যাচ্ছ। এরকম একটা সুযোগ পেতে গেলে তোমাদেরকে লেখাপড়া করতে হবে। সোজা হিসাব যে তুমি যত বড় চাকরি পেতে চাও, যত বেশি বেতনের চাকরি পেতে চাও, তত বেশি হার্ডওয়ার্ক করে তোমাকে বেশি কম্পিটিশন ফেস করে তোমাকে জবটা পেতে হবে। কেন আমি এই টাকার অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি? টাকার অঙ্কগুলো দেখাচ্ছি কারণ এই হিসাবগুলো গোপনীয়, মানে কোনো প্রতিষ্ঠানে এগুলো ফাঁস করবে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমার স্টুডেন্ট বলে, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে তোমাদের সামনে একটা বিশাল ক্যারিয়ার। কারণ আলটিমেটলি আমরা জব করি কেন? মাস শেষে একটা বেতন পাওয়ার জন্য। সেই বেতনটা দিয়ে তোমাকে তো চলতে হবে সচ্ছলভাবে। তোমরা এখন এখানে বিএসসি পাস করে কেউ 8,000 টাকা, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000, কেউ 22,000 টাকা বেতনে চাকরি করবা। খেয়াল করে দেখো, তোমার যে বিএসসির যোগ্যতা আছে সেটা দিয়ে কেউ 17 লাখ টাকা ইনকাম করছে, আর তুমি ইনকাম করছো ধরো 22,000 করে, 12 মাসে সব মিলিয়ে ধরো 2.5 লাখ টাকা, বা বছরে 3 লাখ টাকা। তার মানে তোমার মতো এরকম 5 জনের ইনকামের সমান হচ্ছে ডিপিটিসিতে 1 জনের ইনকাম। তার মানে তুমি একা ইনকাম করতে পারবা 5 জনের সমান যদি তুমি লেখাপড়া করো। কারণ এত হাই ডিমান্ডেড চাকরি, যেহেতু হাই স্যালারিড যেহেতু জব, সেহেতু এখানে কম্পিটিশান বেশি হবে। সবচেয়ে মেধাবীরা এখানে আসার চেষ্টা করবে, তাদের সাথে তোমাকে টক্কর দিতে হবে, তাদের থেকেও বেশি পরিশ্রম করে নিজেকে গড়ে তুলতে হবে। সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে সূক্ষ্ম স্যালারি স্কেলটা তোমাদেরকে দেখালাম। এটা গেল হচ্ছে প্রথম বছরে তোমার আর্থিক সুবিধা পাবা হচ্ছে 16,79,000। দ্বিতীয় বছরের যদি হিসাবটা দেখো, দ্বিতীয় বছরে স্যালারি তোমার 4% ইনক্রিমেন্ট হয়ে বেসিক হবে 53,040 টাকা। সেই হিসাবে সব মিলিয়ে আসবে 17,42,000। 3 নাম্বার বছরে তুমি যদি দেখো, সেখানে তোমার বেসিক আবার 4% বেড়ে হবে 55,170 টাকা, এবং সেখানে তোমার আসছে হলো 18 লাখ। তাহলে আমরা যেটা এখানে দেখিয়েছিলাম, আমি তোমাদেরকে আবার একটু দেখাই, সেটা হচ্ছে যে এই যে 3 বছর 16,79,000, 17,42,000, 18,08,000, এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করার পরে মাত্র 3 বছরে তুমি 53 লক্ষ মানে আধা কোটি টাকা ইনকাম করলে 6 বছরে তুমি কোটিপতি। জয়েন করার পরে 6 বছরে তুমি কোটিপতি হতে পারবা। তাহলে একবার চিন্তা করো যে তুমি শুধুমাত্র এই কোটিপতি হতে পারবা কিভাবে? যদি তুমি লেখাপড়াটা করো। তোমরা ফার্স্ট ইয়ার পার করছো মানে হেসে খেলে, সেকেন্ড ইয়ার পার করছো হেসে খেলে, থার্ড ইয়ার পার করছো হেসে খেলে, ফোর্থ ইয়ার পাস করবে হেসে খেলে, তারপর কান্নাকাটি করতে হবে। জব পাবে না, স্যালারি পাবে না, 8,000 টাকার বেতন অফার করবে, 10,000 টাকার বেতন অফার করে 2,000 টাকা কেটে রেখে দিবে, 15,000 টাকার স্যালারিতে তোমাকে 9টা টু রাত 8টা পর্যন্ত চাকরি করতে হবে। তাহলে দেখো, তুমি হেসে খেলে ইউনিভার্সিটি লাইফ পার করবে, এরপরে তোমাকে কাঁদতে হবে। এখন কাঁদো, একাডেমিক লাইফে কষ্ট করে লেখাপড়া করো, তারপরে তোমাকে আর স্যালারি নিয়ে চিন্তা করতে হবে না, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। তোমার 3 বছরেই তুমি আধা কোটি টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছ যদি তুমি লেখাপড়াটা করো। সো আলটিমেটলি এখানে আমি যদি পুরো হিসাবটা তোমাকে দেখাতে পারতাম সময় থাকলে, এই যে তোমার হচ্ছে 30টা বছর, মানে তুমি ধরে নিচ্ছি যে তোমরা 28 বা 30 বছর বয়সে তোমরা জয়েন করবে, সেক্ষেত্রে তোমরা আসলে 30 বছর সার্ভিস করলে কত কোটি টাকা পাবে, এক্স্যাক্ট হিসাবটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিতে পারতাম। আমরা হয়তো নেক্সট কোন এক সেশনে হয়তো আলোচনা করব যে তুমি 30 বছরে আসলে সব মিলে আমি যেটা দেখেছি 8 কোটি থেকে 12 কোটি টাকা পাবা। তার মানে 12 কোটি টাকা তুমি তোমার সম্পদ গড়ে তুলতে পারবা বৈধ পথে। আমি অবৈধ পথের কথা তো বলবো না তোমাদের, যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, আমি কখনোই বলবো না যে তোমরা অবৈধ পথে উপার্জন করো। বাট বৈধ পথে তুমি যদি 12 কোটি টাকার মানে উপার্জন করতে পারো, তোমার অবৈধ পথে তো যাওয়ার প্রয়োজনই পড়বে না। আর বিদ্যুৎ সেক্টরে প্রচুর দুর্নীতি তোমরা জানো, সেখানে অবৈধ পথে প্রচুর উপার্জন, সেটা তোমার না করেও তুমি সৃষ্টিকর্তাকে তুমি সন্তুষ্ট করতে পারবা তোমার সৎ পথে থেকে, এবং সেখানে তোমার অর্থের কোনো অভাব না। আরেকটা তোমাদেরকে বলে দিই, সেটা হলো এখানে খেয়াল করে দেখো, একদম লাস্টে একটা কথা আছে, সেটা হলো গোষ্ঠী বিমা। এই অ্যাডভান্টেজটা তোমাকে দেয়। ধরো আল্লাহ না করুক তুমি প্রথম বছর জয়েন করলে, কিছুদিন পরে তোমার হচ্ছে কোনো একটা অসুখে তুমি আল্লাহর কাছে চলে গেলে, তোমার পরিবার 1/2 কোটি টাকা পাবে। তোমার পরিবার 1/2 কোটি টাকা পেয়ে যাবে এই তোমার হচ্ছে গোষ্ঠী বিমার আওতায়।
এবং যেহেতু এটা বিদ্যুৎ সেক্টর, কোনো দুর্ঘটনায় যদি মারা যায় কেউ, তাহলে পাবে হচ্ছে ৭৬ লক্ষ, মানে ১.৫ কোটি টাকা। এটা হলো তুমি একদম ফ্রেশ কেবল জয়েন করছো, বেসিক হলো ৫১,০০০, বেসিকের ১০০ গুণ সাধারণ মৃত্যুর ক্ষেত্রে। আর দুর্ঘটনায় যদি কেউ মারা যায় সেক্ষেত্রে বেসিকের ১৫০ গুণ। তার মানে তোমার বেসিক যেহেতু ৫১,০০০, সেহেতু ৫১ লক্ষ টাকা পাবা হচ্ছে শুধু এই টাকাটাই, গোষ্ঠী বিমার টাকাটা। তার মানে তোমার পরিবার এখানে নিরাপদ হয়ে গেল। তার মানে তুমি চাকরি পাচ্ছ মানে তোমার পরিবার, এই টাকাটা নমিনি করতে হয় তোমার স্ত্রী পেতে পারে, কিংবা স্ত্রী যদি চাকরি করে তাহলে সে তার স্বামীকে নমিনি বানায়, তার সন্তানকে, কিংবা বাবা অথবা মা। তার মানে পিতামাতা, সন্তান কিংবা স্ত্রী কিংবা স্বামী, তারা প্রত্যেকেই কিন্তু তোমার অনুপস্থিতিতে সম্পূর্ণভাবে আর্থিকভাবে নিরাপদ। এই সুবিধাটাও কিন্তু এই বিদ্যুৎ সেক্টরে আছে। তার মানে দুর্ঘটনার ক্ষেত্রে ১৫০ বেসিক, মানে বেসিক স্যালারি যা হবে তার ১৫০ গুণ টাকা তোমাকে দিয়ে দিবে। মানে তুমি তো বেঁচে থাকবে না, তুমি তোমার পরিবার পেয়ে যাবে, যার ফলে পরিবার কিন্তু আর্থিকভাবে আর খারাপ অবস্থায় থাকবে না। তারা কিন্তু আল্লাহর রহমতে একটা ভালো সাপোর্ট পাবে ইকোনমিক্যালি। তার মানে এখানে আমি এখানে আজান হচ্ছে, যেহেতু আমি ২ মিনিটের একটু বিরতি নিচ্ছি। হ্যাঁ, ২ মিনিট পরে আমরা আলোচনা শুরু করব। ওকে, তাহলে মোটামুটিভাবে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, এখন আমি কনক্লুশন টানতে চাই, সেটা হলো যে পাওয়ার সেক্টরে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে পাওয়ার সেক্টরটা আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য খুবই বুমিং একটা সেক্টর, এবং এখানে প্রচুর সার্কুলার, প্রচুর জব। আমাদের এটাকে আমরা বলছি গ্রুপ ডিসকাশন, মানে আমরা এখানে আলোচনা করছি যে আমরা সিএসসি গ্রাজুয়েটরা, তোমাদের মধ্যে দেখা গেল ৪৮০ জন আমাদের পুন্ড্র ইউনিভার্সিটিতে পড়ে। আমার কথা হচ্ছে ৪৮০ জনকে পাওয়ার সেক্টরে আসতে হবে সেটা না, কিন্তু ওই ৪৮০ জনের মধ্যে তো আমরা ১০টা খুব ভালো প্রোডাক্ট পাচ্ছি, যাদের কিন্তু খুব হাই স্যালারিতে চাকরি পাওয়ার যোগ্যতা আছে। আমরা চাই যে ৪৮০ জনের মধ্যে ১০ জন যদি খুব হাই স্যালারিড জব পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে তারা সেই যোগ্যতা প্রমাণ করে তারা পাওয়ার সেক্টরে আসুক। ১০ জন হচ্ছে ব্যাংকিং সেক্টরে তাদের ক্যারিয়ার গড়ে তুলুক, ১০ জন হচ্ছে সফটওয়্যার ফার্মে যাক, ১০ জন যাক হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শিক্ষকতা পেশায়। এভাবে করে আমাদের সিএসসি গ্রাজুয়েটদের যত ক্যারিয়ার অপরচুনিটি আছে সেখানে যেন তারা নিজেদেরকে নিয়ে যেতে পারে, সেজন্য আমরা একটা কন্টিনিউয়াস সেশন করব, যেটাতে আমরা একটা সেশন করব হচ্ছে পাওয়ার সেক্টরের জন্য, একটা করব ব্যাংকিং সেক্টরের জন্য, একটা করব সফটওয়্যার সেক্টরের জন্য, একটা করব হচ্ছে আমরা একাডেমিক বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অপরচুনিটিগুলো আছে সিএসসি গ্রাজুয়েটদের সেটা নিয়ে, একটা আছে হায়ার স্টাডিজ নিয়ে করব, যে তোমরা শুধু যে বিএসসি ডিগ্রি নিয়ে থেমে যাবে সেটা না, তোমরা বাংলাদেশের প্রকৌশল ভার্সিটি কিংবা দেশের বাইরে স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডি করতে পারবে, সেটা নিয়ে একটা সেশন করবো। এভাবে করে আমরা 6টা কন্টিনিউয়াস সেশন আমরা কন্ডাক্ট করব। তোমাদের এই পরীক্ষার বিভিন্ন ব্যাচের ভাইবা শেষ হয়ে গেলে আমরা যদি বিভাগ থেকে বা পুন্ড্র ইউনিভার্সিটি থেকে সেন্ট্রালি করে, আমরা হচ্ছে কন্টিনিউয়াস সেশনের মাধ্যমে তোমাদের ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে ইনস্ট্রাকশন দিব, যাতে তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা যেন এখন থেকেই তাদের ভুল পথ থেকে সরে এসে নিজেদেরকে গুছিয়ে নিতে পারো। যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের যে 1 বছর ক্ষতি হয়েছে আর যেন সামনে ক্ষতি না হয়। যারা থার্ড ইয়ারে আছো তারা যেন এই শেষ সময়টাকে কাজে লাগাইতে পারো, এবং ফোর্থ ইয়ার যারা আছো তারা যেন নিজেদের অতীত ভুলগুলোর দিকে তাকিয়ে মানে নিজেকে শুধরে নিয়ে সামনের দিকে আগাতে পারে। তো এই যে জব সার্কুলারগুলো তোমরা কখনো সার্চ করো না গুগলে, তোমরা দেখো না, সে কারণে তোমরা জব সেক্টর সম্পর্কে ধারণাও পাও না। দেখো সিএসসির কী পরিমাণ সার্কুলার আছে শুধু পাওয়ার সেক্টরে, নাম্বার অফ পোস্ট যদি চিন্তা করো সেখানে কিন্তু 14 মানে অনেক, 73 মানে অনেক। তোমরা দেখতে পাচ্ছ যে একটা বিশাল সংখ্যক সার্কুলার, যে আমরা এখানে লাল কালি দিয়ে মার্ক রাখছি যে 73টা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আইটি। এবং এই পোস্টগুলোতে যারা জয়েন করতেছে তারা যে তোমাদের থেকে অনেক অন্যরকম সেটা না, তোমাদের মধ্যে মেধাবী কিন্তু পরিশ্রমী হয়তো তোমাদের থেকে বেশি সেই জায়গাটায়, অর্থাৎ তোমরা ফাঁকিবাজ আছো কিছু, ওরা হয়তো সেই জায়গাটায় ফাঁকি দিচ্ছে না। তো এভাবে করে তোমাদেরকে হচ্ছে গ্রুমিং করার জন্য আমরা একটা কন্টিনিউয়াস সেমিনার করব, সেটা একটা প্ল্যান আছে, আমরা হয়তো সময় সুযোগ করে করব। তো আজকে আমরা মূলত একটা ট্রায়াল করলাম যে আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে আমরা কী ধরনের কন্টেন্ট নিয়ে আসলে তারা হচ্ছে উপকৃত হবে। তো এখন তোমাদের মধ্যে কারোর কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, এক এক করে তোমাদের কারো কোনো মানে জানার থাকলে আমাকে বলতে পারো।
বা কোনো সাজেশন থাকলে যে আমরা আসলে নেক্সট সেমিনার বা সেশনগুলো যদি করি তাহলে সেখানে আমাদের স্লাইডে কী কী কন্টেন্ট থাকা দরকার, কী কী বিষয়গুলো তোমাদের আসলে জানা প্রয়োজন, বা তোমাদের ব্যক্তিগত যদি কোনো সেক্টর চয়েস থাকে যে না আমি হচ্ছে শুভ, আমি হচ্ছে শিক্ষকতা করব, আমি শাওন আমি সফটওয়্যার ফার্মে যাব, আমি মাসুকা আমি হচ্ছে কি করব, আমি গবেষণা করব, আবার হচ্ছে দেখা গেল অন্য কেউ, এভাবে করে তোমাদের পার্সোনাল কোনো চয়েস ফিল্ড থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। আমরা আজকে আর 10 মিনিট থাকবো তোমাদের সাথে, মোটামুটি নামাজে যাবে মনে হয় শাওন, আমরাও নামাজ পড়বো। শাওন, জাহিদ আছে, তোমরা আগে শুরু করো। শাওন তুমি বলো দেখি তোমার সাথে। বলতেছি কি স্যার, আমাদের তো ধরতে গেলে একদম দ্বার প্রান্তে, রাইট, মানে আমরা পুরোপুরি শেষ করে ফেলছি স্যার। এখন আমরা তো স্যার গভর্নমেন্ট চাকরির কোনো রকম কোনো প্রিপারেশন বা কিছু আমরা নেই নাই স্যার। ওকে, কয়েকজন নেই না, অনেককে নিয়েছে, অনেকে নেই নাই স্যার। এখন আমাদের জন্য কি করণীয় হবে স্যার, এবং আমরা কি এই মুহূর্তে স্যার অন্যান্য যে সার্কুলার গুলো হচ্ছে সেগুলো কি উঠাবো? আমাদের তো এখনো স্যার সার্টিফিকেট পাইতে দেরি আছে। আচ্ছা, ওয়েল, এখন যতদূর আমি বলবো সেটা হলো একই ওষুধ সবার ক্ষেত্রে কাজে লাগবে না, প্রত্যেকটা রোগ নির্ণয় করে সেই অনুযায়ী কাস্টমাইজ ওষুধ দিতে হবে। তো ওষুধটা কীরকম দেখো, যে তুমি যখন চাকরিতে অ্যাপ্লাই করবে তুমি প্রথম 4-5টা অ্যাপ্লিকেশনের পরীক্ষা ভালো হবে না, চাকরি পাবে না। তার মানে ওই 4টা-5টা তুমি গ্রাজুয়েশন শেষ করে লস করে লাভ কি, বরং গ্রাজুয়েশনের আগেই তুমি 4-5টা এক্সাম দিয়ে দাও, তোমার ওগুলো চাকরি পাওয়ার দরকার নাই। তোমার এক্সপিরিয়েন্স, তোমার স্টাডির পরিমাণটা যাচাই করা এবং তোমার কোথায় ল্যাক আছে সেটা ফাইন্ড আউট করা, এটার জন্য তোমার 4-5টা পরীক্ষা লস করতে হবে। সেই জন্য আমি বলবো যে তোমরা এখনই অ্যাপ্লাই করো, ফাইনাল সেমিস্টারে যারা আছো তারা অ্যাপ্লিকেশন করো এবং এক্সাম দাও। তো যেহেতু নেসকোর সার্কুলারটা ছিল খুব ভালো সার্কুলার, যেহেতু এটা রাজশাহীতে পরীক্ষা হবে, বগুড়া থেকে খুব সহজে যেতে পারতে, এটা খুব ভালো অপশন ছিল। বাট আই থিঙ্ক বর্তমান যুগে আর দূরত্ব ম্যাটার করে না, তোমরা ঢাকায় আসবে, পরীক্ষা দেবে, অনেক অভিজ্ঞতা হবে, নিজেদের ভুলগুলো খুঁজে পাবে। ওটা স্যার 31 আগস্ট পর্যন্ত ছিল স্যার, চলে গেছে, রাইট। তো নেসকোতে অ্যাপ্লাই করলে ভালো হতো। এনিওয়ে, আমি যেটা, তোমার প্রশ্ন ছিল যে অ্যাপ্লাই করবো কিনা, আমি বলবো ডেফিনেটলি অ্যাপ্লাই করবে। তবে হচ্ছে তোমার টার্গেটটা কোনটা সেটা উপরে তুলবে। যেমন তোমার যদি ব্যাংকিং সেক্টর থাকে তাহলে তুমি ব্যাংকের পরীক্ষাগুলো এখনই দিতে শুরু করো, আর যদি তোমার হচ্ছে পাওয়ার সেক্টর হয় তাহলে বুয়েট বেস্ট পরীক্ষা হবে, বুয়েট এক্সাম নিবে, অর্থাৎ বুয়েটের পরীক্ষার প্যাটার্ন ধরার জন্য তুমি পরীক্ষা দাও এবং পড়ে পরীক্ষা দাও। প্রত্যেকটা পরীক্ষার সময় প্রস্তুতিটা থাকবে, তোমার প্রস্তুতি নিয়ে এক্সামটা দিতে হবে। সো সময় নষ্ট না করে যদি গভর্নমেন্ট সার্ভিসে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এখন থেকে এক্সাম দিতে হবে। স্যার এমএস করার চিন্তা আছে স্যার, সো স্যার ঢাকা কেন্দ্রিক হওয়ার চিন্তা ভাবনা, এই জন্য স্যার ডিপিডিসি একটা ভালো চয়েস স্যার। এক্স্যাক্টলি, ডিপিডিসি যেহেতু মানে খুব, আমি তো নিজে আছি বলে আমি বুঝতে পারছি যে কী পরিমাণ এক্সপানশন প্ল্যানিং, মানে চিন্তাই করা যাবে না। আমরা 18 জন এমপ্লয়ি জয়েন করছি বলে আমাদের জন্য নতুন একটা 3তলা বিল্ডিং বানাবে। সরকারি কাজ তুমি বুঝো যে একটা 3তলা বিল্ডিংয়ের টেন্ডার করা, এটার মানে প্রসেসিং কত জটিল, কিন্তু তারা সেই কাজটাই করছে। তার মানে তাদের এক্সপানশন প্ল্যানিংটা কত, যে তারা কি পরিমাণ এক্সপানশন করবে। সো ওই জায়গা থেকে অনেক স্যার, মানে এই সেক্টরে সরকার অনেক কনসাস এখন স্যার, কনসিয়াস ছাড়াও হয়তো, তাছাড়া উপায় নেই তো, কারণ যত কিছু যত আইসিটি বেস করবে, অটোমেটেড করবে, তত চুরি ঠেকাতে পারবে, সিস্টেম লস, আদার্স চুরি সব কমে যাবে। সো আলটিমেটলি অটোমেশনে যাওয়া ছাড়া উপায় নেই, আর অটোমেশন মানেই তোমাদের জব। জি স্যার, তাহলে কি স্যার আজকে কি স্যার আমি লিভ নিতে পারি? হ্যাঁ, স্যার তোমার তুমি লিভ নিতে পারো, কোনো অসুবিধা নেই। জাহিদ পারভেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার স্যার যে কোশ্চেনটা স্যার, আসলে আমি আমার কথা বলি আর কি। তো আমি স্যার আসলে মানে যখন 3rd সেমিস্টারে ছিলাম তখন থেকে আসলে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের ব্যাপারে একটু সিরিয়াস ছিলাম স্যার। ওয়েল, এরপর স্যার মানে তখন থেকে স্যার আমি কিছুটা কভার করেছিলাম আর কি, যেমন বাংলা, সাধারণ জ্ঞান, জেনারেল ম্যাথ, এই ধরনের জিনিসগুলো কভার করেছি স্যার। এবং আমি স্যার ওই আপনি একটু আগে যেটা বললেন যে ছোট যে চাকরিগুলা, ওগুলো তো পরীক্ষার স্যার দুটোতে ভাইভাও দিয়েছিলাম অনেক আগে স্যার। স্যার আসলে মূলত স্যার আমি মানে যেহেতু আমাদের মানে একটা মানে গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, এখন টার্গেটটা স্যার একটু বড় ধরনের টার্গেট, যেমনটা স্যার আপনি বললেন। এই জন্য স্যার এখন মানে আমি স্যার ওই ডিপিডিসির জন্যই আর কি ফুলি প্রিপারেশনটা নিতে চাচ্ছিলাম। ভেরি গুড। ওইটার জন্য স্যার মানে ইনিশিয়ালি কি করতে হবে এখন থেকে, যেহেতু আমাদের স্যার মানে ফোর্থ ইয়ার ভাইবা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেটা একটা মানে এখন টোটালি স্যার আর কি মানে গভর্নমেন্ট জবের জন্য ডিপিডিসির জন্য ফুল মানে কনসেন্ট্রেশন থাকবে এইদিকে স্যার। এইদিকে ইনিশিয়ালি পার্টটা কি হবে স্যার? আচ্ছা, তোমার হচ্ছে একটা জিনিস হচ্ছে ডিপিডিসি, যেটা ডিপিডিসিতে পরীক্ষাগুলো বুয়েট নাই, সো বুয়েটের পড়াশোনা। তো যদি তুমি ইঞ্জিনিয়ারিং পোস্টে আসতে চাও তাহলে তোমাকে অবশ্যই কম্পিউটার সায়েন্সের কোর্সগুলো পড়তে হবে, এবং সেই জন্য তোমার প্রথম স্টাডি হবে কম্পিউটার প্রোগ্রামিং, যেটা সি প্রোগ্রামিং, ডেটাবেস, কম্পিউটার নেটওয়ার্কস, অপারেটিং সিস্টেম। এই 4টা কোর্স শেষ করো, এটাই তোমার ফার্স্ট কাজ।
এই চারটার যেগুলো হচ্ছে যা পড়ছো সেগুলোই এখন আর একটু ডেপথ বাড়াতে হবে। আমরা হচ্ছে ভেরি স্পেসিফিক ডিসকাশন করব পরের সেশনগুলোতে। আজকে শুধু তোমাকে এটুকুই বললাম যে ডিপিডিসিতে নেক্সট সার্কুলার আসবে ধরো 2 বছর পরে। 2014 সালে একটা সার্কুলার হয়েছে, 2019 সালে একটা হয়েছে, 2024-এ হবে। তার মানে আর 2 বছর বা সোয়া 2 বছর পরে একটা বড় সার্কুলার হবে। এটা হচ্ছে যদি কিনা এখন আর কোনো ইনোভেশন না হয় বা কোনো নতুন পোস্ট ক্রিয়েট না হয়, তাহলে তোমরা 2 বছর পরে একটা বিশাল সার্কুলার পাবে। সেটার জন্য কিন্তু এখন থেকে রেডি হতে হবে। কারণ কি, তোমাদের বেস দুর্বল। তোমরা আজকে প্রস্তুতি নিয়ে 6 মাস পরে কোনো এক্সাম হলে তোমরা ভালো করবে না, এটা আমি সুনিশ্চিত করে বলতে পারি। সো লং টার্ম প্ল্যানিং থাকতে হবে যে 2 বছর পরে, এখন তুমি ছোট একটা চাকরি করো 8,000 টাকা বেতনের, 10,000 টাকা বেতনের, কোনো প্রবলেম নেই। বাট ছোট চাকরি করে তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে প্রিপেয়ার করতে হবে। এটা হলো স্ট্র্যাটেজি। যেমন দেখো, আমি ডিপিডিসিতে এখন যে পোস্টে আছি বা যে সার্ভিস করছি, এটা কিন্তু আমার সার্ভিসের স্যাটিসফ্যাকশন লেভেল না। এটা হচ্ছে আমার একটা ছোট্ট স্টেপ যেটা নিয়েছি একটা বড় স্টেপ পার হওয়ার জন্য। তো বড় স্টেপগুলো তোমরা সাথে থাকো, দেখতে পাবা। এখন কিন্তু আলটিমেটলি আমি তোমাকে এটাই বলছি যে আমাদের বড় লক্ষ্য পূরণ করার জন্য তোমাকে ছোট লক্ষ্যগুলো ধরে নিয়ে আগাতে হবে। তো এই জন্য তোমার এখন ধরো 2 বছর তোমাকে প্রিপারেশন নিতে হবে, সাথে একটা ছোট চাকরি করতে হবে, আর 2 বছর পরে এই বিগ যে ফিশগুলা, বড় মাছগুলো ধরতে হবে। কারণ বড় মাছগুলো একদিনে হাতের মুঠোয় আসে না, তোমাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কুমির দেখেছো, কুমির পানির মধ্যে দেখবা মাথা হা করে দিনের পর দিন পার করে দেয়, কখন একটা মাছ ঢুকবে বা কখন একটা কিছু আসবে, ও কিন্তু একদম মরার মতো পড়ে থাকে। তো এই মুখ হা করে তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি। সো ধৈর্য ধরে লং টার্ম প্ল্যানিং ছাড়া তুমি বড় কিছু পাবে না। ছোট ছোট জিনিস অল্প সময়ে হয়। তুমি দেখো একটা 20 তলা বিল্ডিং পুন্ড্র ইউনিভার্সিটিতে তৈরি হচ্ছে, কতদিন ধরে তৈরি হচ্ছে। তো অনেক বড় কিছু খুব স্লোলি তৈরি হয়, সময় লাগে। তো তোমাদের যদি ডিপিডিসি ডেস্ক এরকম বড় বড় জব টার্গেট থাকে, তাহলে তোমাদেরকে লং টার্ম প্ল্যানিং করতে হবে যে 3 বছরের আগে তুমি চাকরি পাবা না। সো 3 বছর তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, এবং এই 3 বছরে তোমাকে অন্য একটা চাকরি করে আর্থিক সংস্থানটা করতে হবে। বাট বিগ ফিশ, ধরো কারোর টার্গেট আছে বাংলাদেশ ব্যাংক, তুমি সেখানকার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হতে চাও। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হতে পারে টপ ক্লাস মেধাবীরা। এখন তোমাকে তো ওই লেভেলে নিয়ে যেতে হবে, আর সেটা তুমি একদিনে হবে না, তোমার অন্তত 2 বছর সাধনা করতে হবে, 3 বছর সাধনা করতে হবে। তাহলে এই 3টা বছর তোমাকে টার্গেট লক করে রাখতে হবে যে আমার টার্গেট আমি বাংলাদেশ ব্যাংকের এডি হব, অলরাইট, কিংবা এপি হব, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার কিংবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওই লক্ষ্যটাকে যেতে গেলে তোমাকে 3টা বছর নিজেকে ভেঙে চুড়ে নতুন সাঁচে গড়ে নিতে হবে। কিন্তু তুমি যদি ভাবো যে আমি 6 মাসের মধ্যে পেয়ে যাবো, এটা সম্ভব না। বড় কিছু পেতে গেলে তোমাকে 3 বছর, মানে গ্রাজুয়েশন শেষে 3টা বছর লাগবে। এটা একদম কমন ফিগার। সে বুয়েটের পার্সপেক্টিভ ডিফারেন্ট, বুয়েট বা অন্য ইনস্টিটিউশন যার কথাই বলি, 3 বছর প্রসেসিং টাইম তোমাকে ধরে রাখতে হবে। তো জাহিদ পারভেজ, তোমার যেটা টার্গেট সেটা আগাও। তোমার হচ্ছে 2 বছর পরে তুমি ডিপিডিসি সার্কুলার পাবা, আর এটা একটা পার্ট। এর মাঝখানে ডেস্কোর সার্কুলার আসবে। হ্যাঁ, আমি যে তোমার স্লাইডটা তৈরি করছি, এই স্লাইড আমি তোমাদের দিয়ে দিব। ওই স্লাইডে যে বইগুলোর নাম আছে, এই বইগুলো কালেক্ট করে ফেলো, ওখান থেকে প্যাটার্ন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? বইগুলো কোথায় পাবো স্যার? ওই বইগুলো কোথায় পাবে? বইগুলো ওই স্লাইডের মধ্যেই বলা আছে, ওখানে দেখবা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। তোমরা মনে হয় দেখোনি। ঠিক আছে স্যার, স্লাইডটা পেলে স্যার আমরা ওইভাবে কাজ করব, বই কালেক্ট করার। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব তোমাদের। হ্যাঁ, নেক্সট আর কে বলতে চাও? কি বলো দেখি, কে বলতে স্যার, চাও? আমাদের কি এই এক্সামগুলোর কি লিমিটেশন আছে যে আমি একবার বা দুবার দেওয়ার পর আর দিতে পারবো না, এরকম? 30 বছর। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে ধরো তুমি একটা ছোট পোস্টে, তোমার বয়স হয়ে গেছে 30 বছর প্রায়, তখন তুমি কি করবে? একটা ছোট্ট পোস্টে ঢুকে যাবে। ধরো ডিপিডিসিতে তুমি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পোস্টে ঢুকে গেলে, কারণ তোমার ইঞ্জিনিয়ারিং পোস্টে তুমি ঢুকতে পারছিলে না। তাহলে ইঞ্জিনিয়ারিং পোস্টে তুমি ঢুকতে পারোনি কারণ তোমার প্রস্তুতি হয়নি। এখন তোমার বয়স 30 হয়ে যাচ্ছে, তুমি চট করে কি করলে? টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টে ঢুকে গেলে। তখন তুমি হয়ে গেলে ডিপিডিসির এমপ্লয়ি। তখন তুমি 35 বছর পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবা। তার মানে তুমি ওই বয়স শেষ হয়ে যাচ্ছে দেখে তুমি একটা ছোট পোস্টে ঢুকলে, এরপরে তুমি 5 বছর সময় পাবা তুমি ওই হায়ার পোস্টে অ্যাপ্লাই করা। তখন তুমি বিএস ইঞ্জিনিয়ার হিসেবে 7ম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে অ্যাপ্লাই করলে। তুমি একজন টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, এক্সাম দিলে, ওই 5 বছরের মধ্যে কোয়ালিফাইড হয়ে তুমি ডিরেক্ট 7ম গ্রেডে উঠে গেলে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট কিন্তু হয়তো 11 বা 12 গ্রেডের পোস্ট,
কিংবা আরও নিচেই হবে, কিন্তু তুমি 1 লাফে সপ্তম গ্রেডে প্রমোশন পেয়ে গেলে। প্রমোশন না, ওটাকে সরাসরি আমরা বলবো নিয়োগ। এটাও একটা স্ট্র্যাটেজি যে তুমি কোনো একটা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রার্থী বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হওয়ার জন্য প্রয়োজন পড়লে তুমি একটা ছোট পোস্টে ঢোকো। আর একটা জিনিস মনে রাখবা, ডিপিডিসিতে একটা সিকিউরিটি গার্ডের স্যালারি 36,000 টাকা। ডিপিডিসিতে একটা সিকিউরিটি গার্ডের স্যালারি হচ্ছে 36,000 টাকা, আর বাংলাদেশে বিসিএস গার্ডের স্যালারি হলো 35,600 টাকা। তুমি বুঝতে পারছো যে বিদ্যুৎ সেক্টরটা কতটা মানে ইকোনমিক্যালি খুব বড় বেতন, যে সেখানে সিকিউরিটি গার্ডের বেতনও বিসিএস গার্ডের বেতন থেকে বেশি। তো এটা দিয়ে বুঝতে পারছো যে ওখানে আসলে স্যার বেতন এসে হবে না কেন স্যার? টাকা কি কম নিচ্ছে? আমাদের কত বিদ্যুৎ দিলে সব তো ওরাই তো নিয়ে নিচ্ছে স্যার। হ্যাঁ, সারাদিন যে ফ্যান চালিয়ে রাখো, সারাদিন লাইট জ্বালাও, অপচয় করো। গরম লাগলে তো অবশ্যই তো ফ্যান চালাবো স্যার। হ্যাঁ, তো সেই বলে তুমি কি এভাবে ইউনিটের দাম বাড়ানোর কি দরকার আছে? তুমি বিদ্যুৎ নিবা তো দাম দিবা না, তা হবে নাকি? সবকিছু কি আর ফ্রি পাওয়া যায় বলো? না স্যার। ইউনিভার্সিটিতে যাই করতে যাও, থুতু ফেলতে গেলেও টাকা নিবে, তো ওইরকম আর কি। এটা ট্রু স্যার। আমরা ওসব কথা বলবো না। নেক্সট আর কি জানতে চাও? কে? শুভ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুভ, বলো। ভালো আছি, বলো। স্যার শুরুতে আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি স্যার। হ্যাঁ শুভ, আমি তোমার কথা বুঝতে পারিনি, আবার বলো তো। স্যার শুরুতে আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি স্যার। কংগ্রাচুলেশনস। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, তো বিষয়টা হচ্ছে স্যার, আমাদের তো নতুন অবস্থায় আমরা আছি স্যার, আসলে আমরা অনেক হেজিটেশনে ভুগতেছি, তো সেক্ষেত্রে আপনি আপনার এরকম মাঝে মধ্যে স্যার একটা সহযোগিতা কামনা করতেছি স্যার। ওকে, আমাদের স্যার দিক নির্দেশনার জন্য। ফাইন। আমার আসলে তোমাদের কণ্ঠ শুনতে ইচ্ছে করছিল, অনেকদিন তোমাদের কণ্ঠ শুনি না, প্রিয় কণ্ঠগুলো শোনার জন্যই সেই লোভটা সামলাতে না পেরেই ভাবলাম গ্রুপ ডিসকাশন সেশনের আয়োজন করি। এটা হচ্ছে আসল কথা। তো আমরা হচ্ছে যে দেখলাম যে স্টুডেন্টরা আসলে সত্যিকার অর্থেই যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কিন্তু শুধু ক্লাস নেওয়া এবং এক্সাম নেওয়া, সার্টিফিকেট দেওয়া আর টাকা নেওয়া, এইটা না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ। কিন্তু আসলে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো এরকমই হয়ে গেছে। সো আলটিমেটলি একজন স্টুডেন্টের ক্যারিয়ার, একজন স্টুডেন্টের হায়ার স্টাডিজ, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন তুমি গ্রাজুয়েশন শেষ করছো। সো এরা যেটা করে সেটা হলো 4 বছর পরে তোমাকে আমি চিনি না, মানে তোমার হচ্ছে গ্রাজুয়েশন শেষ, টাকা দেওয়া শেষ, তোমার মানে আমার সাথে তোমার চেনা জানাও শেষ, ব্যাপারটা এরকম। কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় এটা না, বিশ্ববিদ্যালয় হচ্ছে একজন শিক্ষার্থীর সারাটা জীবনের সাথে জড়ায় থাকবে। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়, যে তার ক্যারিয়ার, তার হায়ার স্টাডিজ সব কিছু। তো আমরা সিএসসি বিভাগ থেকে আমরা নিয়মিতই আসলে এই সেশনগুলো কন্ডাক্ট করব, যাতে তোমরা ক্যারিয়ারের বিভিন্ন বিষয়গুলো ধারণা পাও। আমরা একটা সম্মিলিত প্ল্যানিং করছি যে কিভাবে তোমাদেরকে গ্রুমিং করা যায়, কিভাবে তোমাদেরকে হচ্ছে সামনের দিকে ভালো ক্যারিয়ারের দিকে নিয়ে যাওয়া যায়। সবাই যে পাওয়ার সেক্টরে আসবে তা না, সবাই যে ব্যাংক সেক্টরে যাবে তা না, সবাই যে টিচার হবে তা না, কিন্তু যে যা হতে চায় আমরা তাকে তাই বানাতে চাই। ফলে আমরা কি করব, আমরা টিম বানাবো। একটা টিম হবে যারা টিচার হতে চায়, একটা টিম বানাবো যারা ব্যাংকিং সেক্টরে ব্যাংকার হতে চায়, একটা টিম বানাবো যারা হচ্ছে পাওয়ার সেক্টরে যারা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চায়, একটা সেক্টর বানাবো আমরা যারা সফটওয়্যার ফার্মে কাজ করতে চাই, আরেকটা সেক্টর বানাবো যারা চাকরি করতে চায় না, হায়ার স্টাডি করতে চায়, আরেকটা সেক্টর বানাবো যারা হায়ার স্টাডিজ বাংলাদেশে না করে যারা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যেতে চায়। এভাবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিম বানাবো। হ্যাঁ, সো সেই টিমগুলোতে তোমরা তোমাদের পছন্দ মতো টিমে যুক্ত হয়ে যাবা, তাহলেই স্পেসিফিক পরামর্শ থেকে শুরু করে দিক নির্দেশনা থেকে শুরু করে ট্রেনিং, গ্রুমিং, এভরিথিং পাবা। আই হোপ ধরে থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কিছু শুভ? না স্যার, এইটাই স্যার, আপনি একটু নিয়মিত স্যার হয়তো দেখা যাচ্ছে যে আপনার একটা কন্টিনিউ। হ্যাঁ অবশ্যই, আমি তো বলেছি তোমাদের কণ্ঠ শোনার লোভে হলেও আমি আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো উই হোপ উইল বি কানেক্টেড। স্যার আর একটা স্যার আমার সাজেশন ছিল স্যার। হ্যাঁ, জাহিদ পারভেজ। স্যার আমাদের স্যার একটা গ্রুপ থাকা দরকার স্যার, আসলে যে আমাদের মানে ইনস্ট্যান্টলি কখন শিডিউল গুলো আসবে বা কি রকম এই ধরনের স্যার একটা গ্রুপ ভালো হয়। এক্স্যাক্টলি। তো এই কাজটা তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টকে নিয়ে একটা সেন্ট্রাল গ্রুপ বানাও, মানে ফেসবুকের চ্যাট গ্রুপ একটা সিঙ্গেল, সেটা তোমার সিনিয়র মানে সিএসসি ফার্স্ট ব্যাচ থেকে 18 ব্যাচ সবাই, এই তোমার হচ্ছে একটা সেন্ট্রাল গ্রুপ বানাও, সেখানে আমাকে অ্যাড করে দাও। এটা একটা কাজ। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে 6টা গ্রুপে ভাগ করব। টিচার্স গ্রুপ, ব্যাংকার্স গ্রুপ,
তোমার পাওয়ার সেক্টরের গ্রুপ, তারপর সফটওয়্যার সেক্টরের গ্রুপ, হায়ার স্টাডিজ আর স্কলারশিপ গ্রুপ, এই 6টা গ্রুপে আমি আবার ওখান থেকে সেপারেট করে ফেলবো আফটার 3 or 5 সেশনস। মানে আমরা 3 থেকে 5টা সেশন একসাথে বসবো, তোমাদের সাথে গল্প করব, এরপরে আমরা স্টুডেন্টদেরকে ভাগ করে ফেলবো যে কে কোন সেক্টরে যেতে চায়। কেউ টিচার হইতে চায়, আমরা তাকে টিচার্স গ্রুপে পাঠিয়ে দিব। যে ব্যাংকার হতে চায় তাকে আমরা ব্যাংকিং গ্রুপে পাঠিয়ে দিব। এভাবে করে আমরা এক একটা টিম ফর্ম করব, 6টা টিম ফর্ম করে আমরা এবার ওই স্পেসিফিক টিমের সাথে স্পেসিফিক ওয়েতে কাজ করব। তবে ফার্স্ট একটা সেন্ট্রাল গ্রুপ বানাও, সেন্ট্রাল গ্রুপ থেকে আমি বাছাই করব, বাছাই করে যার যার যেটা টার্গেট সেই অনুযায়ী আমরা সেপারেট করে ফেলবো পরে। সো তুমি বানাই নাও, তুমি বানিয়ে আমাকে অ্যাড করে দাও, সহ পুরো সবাইকে অ্যাড করে দাও। হ্যাঁ স্যার এই বিষয়টা এখন স্যার দায়িত্ব নিয়োগ স্যার, একটু দায়িত্ব নিয়ে স্যার, কারণ ওই আপনি বললেন স্যার এটা সেন্ট্রাল গ্রুপ বানানোর জন্য, তো আমাদের এখানে স্যার একটু দায়িত্ব নিয়ে এই কাজটা একটু করলে জিনিসটা ভালো হয় স্যার। এক্স্যাক্টলি, আমরা মনে হয় দেখা যাচ্ছে যে একই কাজ আমরা দেখা যায় এক্স্যাক্টলি স্যার আমিও একটা গ্রুপ করলাম, হয়তো বা আরেক ছোট ভাই আছে কিংবা বড় ভাই আছে সেও একটা গ্রুপ করলো, তখন কিন্তু স্যার একটা কেমন একটা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কোনটা থাকবো না। তো এখান থেকে একজন দায়িত্ব নিয়ে স্যার আমরা এই কাজটা করা যেতে হ্যাঁ, পারে। ওইটা হচ্ছে আমি জাহিদ পারভেজ যেহেতু কারেন্ট স্টুডেন্ট আছে, আমি জাহিদ পারভেজকে দায়িত্বটা দিয়ে দিচ্ছি। ও একটা গ্রুপ ফর্ম করবে এবং সেখানে হচ্ছে প্রথম কথা হলো প্রত্যেক ব্যাচ থেকে একজন বা দুজনকে অ্যাড করবে, করার পরে ওই গ্রুপটাতে ওই যে ব্যাচের একজন আছে সে তার ব্যাচের বাকি সবাইকে অ্যাড করে দিবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে আমি এটা করেছি। আচ্ছা, আর আর কে কি বলতে চাও? হ্যাঁ সুবর্ণা। স্যার 5টা সেশন হবে, তারপরে তো মানে জানতে পারবো যে আসলে স্যার আমরা কোন সেক্টরে শুরু থেকে মানে করলে আমরা আগাইতে পারবো। আগে Exactly. 4 সেশন আপনি ওইটা তো বলবেন তাই না? এক্স্যাক্টলি, আমরা হচ্ছে প্রথমে একটা সেন্ট্রাল গ্রুপ তৈরি করব, সেখানে আমরা নিয়মিত সেশনগুলো করব, সব সেক্টর নিয়ে তোমাদেরকে ব্রিফ করব। এরপরে আমরা হচ্ছে তোমাদের কিছু ছোট ছোট এক্সাম নিব, অ্যাসেস করব। হ্যাঁ, অ্যাসেসমেন্টটা করে আমরা ভাগ বাটোয়ারা করব। তুমি বলছো যে স্যার আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করব, আমি তোমার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা ছোট্ট অ্যাসেস করব যে তোমার আসলে কতটুকু নলেজ, কতটুকু স্কিল, কতটুকু আগ্রহ, কতটুকু ডেডিকেশন আছে। যদি দেখি নাই, তো তাহলে ওই গ্রুপে আমি তোমাকে রাখছি না। তার মানে তুমি বলছো যে আমি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হব কিন্তু লেখাপড়া করছো না, ওই লেভেলের স্টাডি করছো না, তাহলে ওই স্বপ্নটাতে আমি তো তোমাকে রাখবো না। যে যেটার যোগ্য বলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হার্ডওয়ার্ক করবে আমি তাকে রাখবো। তো আমি রাখার আগে অবশ্যই টেস্ট করে নিব, উইদাউট টেস্টে শুধু মুখের কথা আমি বিশ্বাস করি না, বুঝেছো? তো সুবর্ণা খাতুন, টেনশন করার কিছু নেই, আমরা 5-6টা সেশন করব, করার পরে আমরা হচ্ছে সেপারেট করে দিব, ঠিক আছে? আরেকটা বিষয় জানার ছিল স্যার, আমরা তো লেভেলে কেবল সেকেন্ড ইয়ারের স্যার হচ্ছে থার্ড সেমিস্টারের ফাইনাল দিব, সো আমরা একটা স্টেপ বাই স্টেপ ভাবে আগাইলে ভালো হবে এই বিষয়টা যদি বলেন। না, আমরা হচ্ছে তোমরা যেহেতু কেবল ছোট মানুষ, তোমরা তো হচ্ছে যে কোনো সাইডে যেতে পারবা। তো আগে জেনে নাও, 5টা সেশন হোক, 5টা সেশনে তোমরা স্টে করো, কানেক্টেড থাকো, শোনো, বোঝো, নিজেকে চেনো। কারণ তুমি আসলে চাও কি সেটা তোমার আগে। এমনও আছে অনেকেই যারা হচ্ছে চাকরিই করবে না, বিএসসি পড়ছে তাদের জব করার ইচ্ছাই নাই। হ্যাঁ, তো আগে তোমার নিজের চাহিদাটা দেখো যে তুমি আসলে কি চাও, 5 বছর বা 10 বছর পরে নিজের অবস্থানটা ঠিক কোথায় দেখতে চাও, সেটা আগে তুমি বোঝো, নিজেকে কল্পনা করো যে 10 বছর পরে আমি কি ওই 2 বাচ্চার মা হব, নাকি হচ্ছে আমি একটা কর্পোরেট অফিসের একটা টপ ক্লাস পজিশন আমি হোল্ড করব, নিজেকে আমি কোন অবস্থানে দেখতে চাই। তো এইটা তোমাকে আগে ফাইনাল করতে হবে। সো নিজেকে আগে দেখো যে তুমি আসলে কোন সেক্টরের জন্য তুমি হচ্ছে তোমার পছন্দ কোনটা। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। স্যার আমি রাফিয়া। হুম। স্যার আমি খুবই সরি, আমি লেটে ক্লাসে আসছি, আমি অফিসে, এই জন্য এখন আমি অফিসেই আপনাদের সব কথাই শুনেছি। তো আমি হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য আর হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই 2 সেক্টরের জন্য। ওয়েল, খুবই ভালো। মানে তোমরা যেহেতু অলরেডি গ্র্যাজুয়েশন শেষ করছো, আবার হচ্ছে কর্পোরেট এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে, এই জন্য তোমরা খুব ডেফিনেটলি বলতে পারছো যে তুমি আসলে কোন সেক্টরটায় যাবে। ওরা যারা ছোট মানুষ, সুবর্ণা বা এই ধরনের যারা আছো আর কি, সুমাইয়া দেখতে পাচ্ছি, এরা হচ্ছে এখনো আন্ডারগ্রেড পর্যায়ে আছে, ওরা এখনো কিছুই জানে না জব সেক্টর সম্পর্কে, ওই জন্য ওরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে ওরা কোন সেক্টরে যাবে। বাট তোমরা যারা আছো কানেক্টেড, সবাইকে আসলে চিন্তা করতে হবে যে আমি কোন সেক্টরটা আমার জন্য, মানে এমন যেমন দেখো তুমি অনেক বড় লোক মানুষ, তোমার টাকা পয়সা লাগবে না, তুমি আসিও না পাওয়ার সেক্টরে, তুমি একটা
সম্মান ডিজায়ার করো যে আমি অনেক সম্মানী একজন ব্যক্তি হতে চাই, আমার টাকা পয়সা লাগবে না, তুমি শিক্ষক হও। তার মানে এক একজনের পারপাস ভিন্ন। আবার কেউ মনে করো যে খুব মানে হচ্ছে ক্ষমতার লোভী, মানে খুব চাই যে তার পাওয়ার হোক, তার হচ্ছে যে আর কিছু চায় না, BCS cadre, তাহলে সে বিসিএস ক্যাডার সার্ভিসে যাক। আমার কথা হচ্ছে সবাইকেই এক জায়গায় আসতে হবে, নট নেসেসারি। আমি গরিব মানুষ, আমার বাবা হচ্ছে সংসারে অনেক মানুষ, এখন হচ্ছে যে বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে টাকা পয়সা লাগবে, ভালো স্কুলে পড়াতে গেলে টাকা পয়সা লাগবে। আমি পাওয়ার সেক্টরে লাখ টাকা বেতনে চাকরি করি যাতে আমার ঘুষ খেতে না হয়। আমি পবিত্র জীবনযাপন করতে চাই, লাখ টাকা বেতন পেতে চাই, 5 বছরে কোটিপতি হতে চাই, আমি পাওয়ার সেক্টরে থাকলাম। তোমার যদি মনে হয় যে পাওয়ার সেক্টরে আসতে হবে, আসো, নো প্রবলেম। বাট তোমার কি নিড সেটা তো আমি ঠিক করে দিলে হবে না, এই জন্য তোমার জায়গাটা তোমাকে বাছাই করতে হবে। স্যার আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আমাদের যেটা রাফিয়া আপু আছে রাজশাহীর ছাত্র, উনি হচ্ছে বিসিএস এ চান্স পাইছে, ফ্রিতে টিকছে। কে জানো, বুঝতে পারিনি ঠিক। স্যার রাফিয়া আপু আছে না একটা রাজশাহীতে আচ্ছা, থাকতো, রাফিয়া সান্তানা কি যেন নাম। ওকে। হ্যাঁ, উনি বিসিএস এ ফ্রিতে চান্স পেয়েছে। উনি কালকে আমাকে কল করছিল, তো এটা বললো আর কি। আচ্ছা, তো উনি বারবার বলছিল যে আমি শুধুমাত্র প্রেরণাই চান্স পাইছি। একটু আমাকে অফিস থেকে ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার, তাহলে বলছি স্যার। জি স্যার, জি স্যার, রাইট স্যার, জি স্যার। 407 নম্বর রুম, ঠিক আছে স্যার। জি স্যার, জি। আসসালামু আলাইকুম স্যার, খোদা হাফেজ। হ্যাঁ, যেটা হচ্ছে আমাকে অফিস থেকে ফোন দিয়েছে, কালকে অফিসে আমার মুখ দর্শন করবে, তাই আমাকে যেতে হবে। এনিওয়ে, হ্যাঁ, যেটা বলছিলে রাফিয়া তাসলিম, শুনেছি আমরা, নোটিফাইড হলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আচ্ছা স্যার আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, এই যে গ্রুপ বা এই যে আমরা গ্রুপ ওয়াইজ স্টাডি করব, এই গ্রুপগুলো থেকে আমাদের পুরো ভার্সিটির যত স্টুডেন্ট আছে সবাই আসতে পারবে? ডেফিনেটলি। আমরা তো কারোর সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব নেই, আমরা তো আমাদের কাছে সবাই একই। হ্যাঁ, আর সবাই মিলে ক্লাস করলে, সবাই একসাথে পড়াশোনা করলে অবশ্যই আমরা ভালো কিছু করব। ডেফিনেটলি। সোজা কথা, দল ছুট হরিণকে বাঘে খাই, তোমরা দল থেকে ছিন্ন হবে না। দেখবা যে হরিণ সবসময় 15-20টা হরিণ একসাথে চলে, এবং ওই হরিণগুলোকে কোনো বাঘে খেতে পারে না। সুন্দরবনে কখনো গেলে দেখো। এবং যেই হরিণটা শুধুমাত্র দল থেকে ছাড়া পড়ে যায়, বাঘ এসে ওই হরিণটাকে খেয়ে নেয়। তো তোমরা দল থেকে ছিটকে যাবে, তোমরা লাইফে বেশি দূর আগাতে পারবে না। আমি সবার কথা বলছি হ্যাঁ, আর আমার কি। ব্যাচে কয়েকজনকে আজকে ইনভাইট করেছি, শুভ মনে হয় আসছেও, ক্লাসে এখন আছে। ফিরোজ ভাইয়া নাহিদকেও লিংক দিয়েছি, ওরা মেবি আসতে পারেনি, আগামীকালকে থেকে সম্ভবত আসবে। আচ্ছা, আমরা সেশনটা কন্টিনিউয়াসলি হবে না, আমরা আজকে গ্রুপ ডিসকাশন সেশনটা সবাইকে আচ্ছা। ইয়ে করেছি। আর নেক্সট সেশন থেকে আমরা হচ্ছে ওরা হ্যাঁ হয়তো ওই বা join করবে। ঠিক আছে, নেক্সট সেশন থেকে আমরা, আজকের সেশন আসলে অনেকই টাইমের মিসম্যানেজমেন্টের কারণে মিস করে গেছে, মানে আমরা আসলে সেই জন্য দুঃখিত সবার কাছে। বাট সেশনটাতে সবাই হয়তো খুব ইম্পর্ট্যান্ট ভেবেই অপেক্ষায় ছিল। আনফর্চুনেটলি মিটিংটার কারণে আমি সাসপেন্ড করেছিলাম। পরে অনেকেই বললো যে স্যার আমরা খুব এক্সাইটেড, তো চিন্তা করলাম যে না, যেহেতু সময় পেয়েছি, সামনের দিনগুলো তো আরও কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সো করে ফেললাম আর কি। স্যার আমার আরেকটা কথা বলার ছিল, আমিও জানি যে আজকে ক্লাস আমি অনেক আগে থেকে ভেবেছিলাম যে আমি আসবো, কিন্তু একটা বিষয়ে আমি খুব টেনশনে পড়ে গেছি স্যার। রুয়েটের ডিপার্টমেন্ট হেডকে ফোন দিয়েছিলাম 3টার পরে, উনি বললো যে ওখানে যে ভর্তি হতে হবে, ইমেইল করে দিলে হবে না রসিদটা। আচ্ছা, ইমেল করে দিলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে উনি বললো যে মেডিকেল সার্টিফিকেট লাগবে, আপনি অনেক ডকুমেন্টস দিতে হবে রেজিস্টারে। ওগুলো পরে করলে হবে, ওগুলো সমস্যা নেই। ওটা মনিরুজ্জামানের সাথে কথা বলে নিয়ে, ও আজকে গিয়েছিল রাজশাহীতে রুয়েটে, এবং ভাইয়া স্যার মনিরুজ্জামান ভাইয়াও আমাকে বলছে যে তুমি আসো। এই বিষয়ে আপনাকে আমি কল করেছিলাম, মনে হয় আপনি ব্যস্ত ছিলেন, ফোনে পাইনি। আচ্ছা ঠিক আছে, তোমার ওইটা হলো কথা বলে নিও রুয়েটে, যদি যেতে হয় তো যেতে হবে। তোমরা এখন রুয়েটিয়ান, তোমাদের তো এখন রুয়েটে যা বলবে তাই মানতে হবে। জি স্যার, যেতে হবে বলছি। ঠিক আছে, ওটা নিয়ে ওরি হওয়ার কিছু নেই, ওটা নিয়ে আমরা পরে নিশ্চয়ই কথা বলবো। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনার সময় হলে আমি কল করব।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আর হচ্ছে আমাদের মাঝে দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস, কিছু বলবে না? স্যার নেক্সট সেশনটা কিসের উপরে করবেন স্যার? বরকতি মাহবুল, নেক্সট সেশনটা হবে কিসের উপরে সেইটা আমরা হচ্ছে একটা তোমাদের হচ্ছে ইয়ে করে দিব, একটা চার্ট বানিয়ে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, একটা চার্ট। স্কলারশিপের উপরে যদি একটা করতেন খুব তাড়াতাড়ি খুব ভালো হতো স্যার। কোনটা, স্কলারশিপ? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, আমরা করে ফেলবো খুব শীঘ্রই। জান্নাতুল, জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছ? ওর মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, শামিম আছো? শামিম কিছু বলবে? শামিম, এস এন শামিম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো দেখি তোমার কিছু বলার থাকলে। স্যার কেমন আছেন স্যার? আমি তো ভালো আছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্যার আমার কোশ্চেনগুলো স্যার অলরেডি স্যার হয়ে গেছে। Okay. আমার তো তেমন কিছু জানা নাই স্যার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে মার্জিয়া, মার্জিয়া নিপা। আর একটু স্যার একটা কথা ছিল স্যার। স্যার হ্যাঁ। স্যার এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, বলো। স্যার আপনি যখন সেশনটা স্টার্ট করবেন তার একটু আগে হলো, আপাতত 1 ঘন্টা আগে হলো একু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন স্যার। তাহলে আমাদের ডেফিনেটলি সবার জন্য ডেফিনেটলি। সুবিধা হবে। আজকেটা আনঅফিশিয়ালি আমরা হচ্ছে জাস্ট গল্প করার জন্য এসেছি, যার ফলে খুব একটা হুট করেই আর কি ডাকা হলো। হ্যাঁ, তবে আমরা অবশ্যই নোটিফাইড হব যে জাহিদ পারভেজ ওপেন করবে একটা চ্যাট গ্রুপ, ফলে ওখানে কানেক্টেড থাকলে ইনফর্ম হয়ে যাবে, সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, মার্জিয়া, মার্জিয়া নিপা। মার্জিয়া শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার হচ্ছে আমি তো ফার্স্টের দিকে আসি নাই, কারণ হচ্ছে যে মানে এটা সেশনটা শুরু হয়েছে পরে যে স্যালারি থেকে এখান থেকে দেখলাম ফার্স্টের দিকে কি কি হয়েছে কিছু দেখি নাই। ওকে, তো স্লাইডটা দিলে অনেক মানে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আমরা স্লাইড দিয়ে দিব, অসুবিধা নেই। আর শুভর মনে হয় মাইক্রোফোনের সমস্যা স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, মাইক্রোফোনে যদি সমস্যা থাকে কি আর করা। আমরা কথা শুনবো সুমাইয়া মিম। জি স্যার। স্যার আমার কোশ্চেনগুলো তো সুপারটাই করে দিল, এই জন্য ওকে আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে পরবর্তী সেশনে শিডিউল দিয়ে দিব। নূপুর আক্তার, তুমি কিছু বলবে? নূপুর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। না স্যার, আমার আসলে যেগুলো জানার ছিল অলরেডি সেগুলো আগে বলা হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে বাদ থাকলো কে? মাসুকা মেঘনা, তোমার কি আর কিছু বলবে তুমি? না স্যার, যা বলার ছিল বলছি, এখন নেক্সট সেশনে দেখি স্যার। এখনো তারপর ওকে যদি মনে হয় যে কোনো কিছু আরো জানার থাকলে আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, জানাতো ফেরদৌস শুভ, তোমার মাইক্রোফোন যেহেতু সমস্যা, তুমি যেহেতু বলতে পারছো না, তবে ফোন দিও তাহলে একটা, তোমার কিছু বলার থাকলে ফোনে বলে দিও। এখানে আমরা মনে হয়, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এক্স্যাক্টলি শোনা যাচ্ছে, বলো দেখি। স্যার আমার সব কথাগুলো মানে ভাইয়া পুরাই বলে দিছে। আর আমার একটা হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট বা প্রপোজাল ছিল যে আমাদের যদি এমএসসি বা এমবিএ এর জন্য প্রিপারেশনের জন্য আপনি উইকে বা মান্থে একটা করে তাহলে আমাদের জন্য ভালো হতো। আবার বলো তো। স্যার আমাদের হচ্ছে এমএসসি বা এমবিএ এর প্রিপারেশনের জন্য আপনি উইক বা মান্থে একটা করে সেশন নিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আসলে আমি শুনতে পেয়েছি, তোমার কথা শুনতে ভালো লাগছিল, তাই ডাবল শুনলাম আর কি। আমি হচ্ছে সেটাই করব, আমরা হচ্ছে নিয়মিতই সেশন করব হায়ার স্টাডিজের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ স্কলারশিপ কিংবা আমাদের এই তোমার হচ্ছে জবের জন্য। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, আমরা ফুল কানেক্টেড থাকবো সবসময়ই। তোমরা যেটাই টার্গেট করো, আমার কথা হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের প্ল্যানিংটা আগে সেট করো, নিজেকে নিয়ে প্ল্যানিংটা করো, ক্যারিয়ার প্ল্যানিং, স্টাডি প্ল্যানিং করো, করে তোমরা হচ্ছে সেই অনুযায়ী সেই স্ব গ্রুপে যুক্ত থাকবে, তোমরা নিশ্চয়ই অনেক সেশন পাবে। ঠিক আছে, অবশ্যই আমরা মাসিক
মান্থলি যে সেশনটা সেটা অবশ্যই কন্ডাক্ট করবো, ডেফিনেটলি হবে ওটা। হ্যাঁ, আর স্যার কারো যদি চয়েস মানে 2-3টা থাকে তাহলে সেক্ষেত্রে কি সে 2-3টা গ্রুপে অ্যাড থাকতে পারবে? হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, মোটামুটিভাবে আর কনক্লুশন রিমার্কস কারোর কোনো কিছু শেষ বলার মতো উল্লেখযোগ্য কিছু অ্যাড করতে চাও? স্যার শেষ একটা কোশ্চেন স্যার, আমাদের যে সেশনগুলো হবে বা আমাদের যে গ্রুপ ওয়াইজ যে ভাগগুলো হয়ে যাবে স্যার, আমাদের কি উইকলি বা মান্থলি কোনো এক্সামের ব্যবস্থা থাকবে? ডেফিনেটলি থাকবে। উইদাউট অ্যাসেসমেন্ট তালহা স্যার কিছু করে না। তোমাকে যা পড়ানো হবে, যা ট্রেনিং করানো হবে, তার পরপরই অ্যাসেস করা হবে। তুমি অ্যাসেসে ভালো করবে না মানে তুমি আসলে আমাদের সাথে নেই, সোজা হিসেব। অবশ্যই পরীক্ষা থাকবে, পরীক্ষায় মার্কিং থাকবে, তুমি মার্কস ভালো পাবে না, কিক আউট হয়ে যাবে, টিম থেকে বের হয়ে যাবে। সো আমরা আসলে চাচ্ছি যে ধরো পাওয়ার সেক্টরের জন্য যদি আমরা 30 জন স্টুডেন্টকে নিই, আমরা যেন 30 জনই পরিশ্রমী হার্ড ওয়ার্কার 30 জনকে নিতে পারি। ওই 30 জন থেকে যদি 5 জনও চাকরি পাই, এটাই আমাদের সার্থকতা। সবাই যে চাকরি পাবে তা না। আবার ব্যাংকিং সেক্টরের জন্য 30 জন প্রিপারেশন নিচ্ছে, ওখান থেকে যদি 5 জন ভালো ব্যাংকগুলোতে, সরকারি ব্যাংকগুলোতে স্যালারি কম, বাট আলটিমেটলি অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি, কিন্তু সেখানেও যদি সুযোগ পাই দ্যাটস গুড, খুব ভালো। কেউ যদি ধরো ইয়াতে পিএসসির আন্ডারে যে বিভিন্ন মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের চাকরি আছে সেগুলোতে যদি ঢুকতে পারে, 30 জন প্রিপারেশন নিচ্ছে, 2 জন চাকরি পেলো, তাও তো সার্থকতা। একদম না পাওয়ার থেকে তো এটা একটা ভালো সার্থকতা, তাই না? তো এটা হচ্ছে যেমন এবার আমাদের রুয়েটে 4 জন প্রিপারেশন নিয়েছে, 2 জন কিন্তু চান্স পেয়েছে, তার মানে কি 50% সফলতা। তো এরকমভাবে আমাদেরকে হচ্ছে কিছু ব্যর্থতা থাকবে, কিছু সফলতা থাকবে, এভাবে করে আমরা আগাই যাব। আর সেই জন্য আমরা নিয়মিত এক্সাম নিব, নিয়মিত তোমার হচ্ছে ফলাফল থাকবে, মার্কিং থাকবে, এবং সেটার উপরে আমরা আসলে প্ল্যানিং সেট করে সামনের দিকে আগাই যাব। ঠিক আছে? আর কারো কিছু? যদি কারো কিছু না বলার থাকে তাহলে আমরা এখন শেষ করতে পারি। তোমাদেরকে অনেক ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে আনঅফিশিয়ালি একটা গ্রুপ ডিসকাশন করলাম, আমরা আজকে পাওয়ার সেক্টর নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আলটিমেটলি তোমাদেরকে পড়তে হবে, কারণ এখন 30 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তুমি যদি সর্বোচ্চ পর্যায়ের পরিশ্রম করো, সর্বোচ্চ স্যাক্রিফাইস করো, 30-এর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার জীবনটা হবে স্বাচ্ছন্দ্যের, সম্মান এবং মর্যাদার। এই জায়গাটা তোমাকে লক্ষ্য করতে হবে যে 30-এর আগে 30-এর পরে পরিশ্রম করে আর লাভ নাই। ওই যে বলে না কথায়, সময়ের 1 4, অসময়ের 10 4। তো সময় মতো তোমাকে 4টা দিতে হবে, মানে এফোর্ট যেটা তোমাকে, যে কর্মপ্রচেষ্টা, এফোর্টটা দিতে হবে 30-এর আগে। তোমার বয়স যদি এখন হয় 26 বছর, তাহলে এই 4টা বছর তোমাকে স্টাডি করতে হবে। যত বেশি পরিশ্রম করবে 30-এর পর থেকে তত ভালো পজিশনে তুমি থাকবা। তো এই জন্য যা করার 30-এর আগে করতে হবে, 30-এর পরে কানাকাটি করে লাভ নেই। কারণ আমি বলছি তোমাদের মাঝে অনেক সম্ভাবনা আছে, আর অনেক সম্ভাবনাকে ফুটাই তুলতে গেলে তোমাকে কি করতে হবে? বীজের মধ্যে প্রাণ শক্তি থাকে, বীজে পানি দাও, দেখবা সেই বীজটা থেকে গাছ তৈরি হবে এবং সেই গাছটা বিশাল এক গাছে পরিণত হবে। কিন্তু তোমাকে তো পানিটা দিতে হবে রেগুলারলি। তুমি শুধু ওই বীজটাকে মাটির মধ্যে চেপে রাখলে হবে না, সেটাকে নিয়মিত পানি দিয়ে তোমাকে সতেজ রাখতে হবে। স্টাডিটা হচ্ছে এখানে সেই ওয়াটার, যেটা তোমাকে নিয়মিত এফোর্টটা দিতে হবে। তো আমি আশা করছি তোমরা যেহেতু কষ্ট করে অনেক সময় ক্লান্ত থাকার পরে দুপুরে না ঘুমিয়ে জয়েন করেছো, দ্যাট মিনস আমি আশাবাদী যে তোমরা ডেফিনেটলি হার্ডওয়ার্ক করবে এবং নিজের লক্ষ্য সেট করে সেই পরিশ্রমগুলো করতে পারবা। এবং আমাদের টিমে যদি তোমরা থাকো তাহলে নিয়মিত দেখবা যে তুমি তোমার নিজেকে পাল্টে ফেলতে পারছো, কারণ আমরা আসলে তোমাকে বদল করব না, তুমি নিজেকে তোমার বদল করে ফেলতে পারবা। তো সেজন্য বদলাতে চাইলে আমাদের সাথে থাকো, তোমার পরিচিতদেরকেও যুক্ত করো যারা নিজেদের লাইফটাকে বদল করতে চাই। আমরা চাই যে পুন্ড্র ইউনিভার্সিটিতে যে 480 জন এখন স্টাডি করছে, কিংবা যারা গ্রাজুয়েট বের হয়ে গেছে 140 জন, এই যে 600 স্টুডেন্ট আছে তাদের মধ্য থেকে অন্তত 60 জনও যদি খুব টপ ক্লাসের সার্ভিস করতে পারে, গভর্নমেন্ট সার্ভিস কিংবা বেসরকারি সেক্টরে যদি টপ ক্লাস জব পাই, তাহলে এটা আমার বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের। এবং আমি নিজেও গর্ববোধ করবো যে আমি একসময় বলতে পারবো যে হ্যাঁ, আমার স্টুডেন্ট অমুক জায়গায় চাকরি করে, আমার স্টুডেন্ট অমুক জায়গায় অমুক মিনিস্ট্রিতে এই পদে চাকরি করছে। দ্যাটস গুড, এটা কিন্তু খুব আনন্দের একটা বিষয়। তো তোমাদেরকে তো পরিশ্রম করতে হবে, তোমরাই নিজেদেরকে বদল করতে পারবা। আমি জাস্ট তোমাদের সেই কাজের পথে একটুখানি জাস্ট তোমাদের সাপোর্ট করব বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমার সীমিত সামর্থ্যের মধ্যে, শত ব্যস্ততার মধ্যেও। সো অনেক ধন্যবাদ তোমাদেরকে, এই কষ্ট করে এই ভর দুপুরে, ক্লান্ত দুপুরে, শেষ বিকেলে তোমরা যুক্ত হয়েছ। তো আজকে আর কথা বলছি না, আমরা পরের সেশন। অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ স্যার, আপনিও আমাদেরকে এত সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য। আর আমরা যেন সামনের পথে এগিয়ে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার পথ দেখানোর অনুসারে যেন আমরা সামনের দিনগুলো আরো যেন আমাদের লাইফটা যেন শুরু করতে পারি এবং আমাদের ভার্সিটি নামটা যেন স্বপ্নে ছড়াই দিতে পারি যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরাও পারবো, আমরাও পারি। আমরা সবাই একজোট হয়ে থাকলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। ইনশাআল্লাহ, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। আমরা চাই এরকম ডেডিকেটেড হান্ড্রেডস অফ স্টুডেন্টস যাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো। সো 100 জনকে নিয়ে কাজ করে যদি 10 জনও ভালো কিছু করে, এটাই আমাদের জন্য অনেক প্রাপ্তি। তো আমি আশা করবো তোমরা সাথে থাকবে, তোমাদের জন্যই। অবশ্যই স্যার। তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে পরের সেশনে কোনো এক সময়, কোনো এক ক্লান্ত বিকালে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। ওকে স্যার।